নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, অপেক্ষার অবসান তাহলে। চলে এসেছি মিস্টার একেন্দ্র সেনকে নিয়ে, অর্থাৎ আমাদের সবার প্রিয় একেন বাবু, যিনি পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগে একটি উচ্চ পদে তো রয়েছেন, সঙ্গে ক্রিমিনোলজি নিয়ে বিস্তর পড়াশুনো করেছেন ইউএসএতে বসে। একেন বাবুর সবথেকে বড় হাতিয়ার তার সরলতার আড়ালে লুকিয়ে থাকা ক্ষুরোধার বুদ্ধি। তার দুই সঙ্গী হল বাপি আর প্রমথ। একেন বাবুর এহেন কীর্তিকলাপ আর রহস্য সমাধানের নানান কাহিনী প্রফেসর বাপি লিপিবদ্ধ করে রাখে। আজকে চলে এসেছি একেন বাবু সিরিজেরই একটি টান টান রহস্যে পরিপূর্ণ গল্প নিয়ে, ঢাকা রহস্য উন্মোচিত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই ডক্টর সমিতা দাস দাশগুপ্ত ম্যাডামকে আমাদের সহযোগিতা করবার জন্য, যার অনুমতিতে আমরা আজকের গল্পটি উপস্থাপনা করতে চলেছি। ধন্যবাদ জানাই প্রকাশক দ্য ক্যাফে টেবিলকে। আন্তরিক ভালোবাসা জানাই সুস্মিতা দিদিকে, যিনি না থাকলে আমাদের প্রজেক্টটি বাস্তবায়িত হতো না। আজকের গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিরাগ গল্পের আড্ডার আজকের বিশেষ নিবেদন, প্রখ্যাত সাহিত্যিক সুজন দাশগুপ্তের কলমে ঢাকা রহস্য উন্মোচিত। ও এক মিনিট, একেন বাবু কি বলছেন শুনে নি একবার। নমস্কার স্যার, ম্যাডাম, আমি একেন্দ্র সেন, আপনাদের একেন বাবু। ভালো আছেন তো? হ্যাঁ, আমাদের এবার বুঝলেন ভীষণ একটা রহস্য ঢাকা শহরে। সে কি বিপদ, তবে শেষ অবধি সে উন্মোচিত হবে কি হবে না সে তো এখন জানি না। তবে রহস্যের মধ্যে ঢুকে পড়েছি, বুঝলেন তো। দেখা যাক বেরোতে পারি কিনা। আপনাদের কিন্তু শুনতে হবে গল্পটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না কিন্তু। তো চলুন সবাই মিলে গল্প শোনা যাক। কিছুদিন হলো একেন বাবু গাছ নিয়ে পড়েছেন। ওর মাথায় যখন একবার কিছু চাপে, সেটা সরানো মুশকিল। আমাদের অ্যাপার্টমেন্টে লাগোয়া একটা ছোট্ট বারান্দা রয়েছে, সেখানে দুটো চেয়ার কোনো মতে বসানো যায়। বারান্দায় বসে মনোরম কিছু দেখা যায় না ঠিকই, তবে সামনের রাস্তা দিয়ে গাড়ি টাড়ি প্রচুর চলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছে থাকি, তাই ছাত্রছাত্রীদের ভিড় সবসময় লেগেই থাকে। কেউ হাঁটে, কেউ জগিং করে। রাস্তার পাশেই একটা স্টারবাকস কফি শপ আছে, তার সামনের চত্বরে চেয়ার টেবিল সাজানো। সেখানে দু একজন বসে থাকে ল্যাপটপ খুলে। বেশিরভাগই হাত পা ছড়িয়ে কফি, এক্সপ্রেসো, মোচালাতে বেগেল এই সমস্ত খায়, প্রচণ্ড হইচই করে। আটতলার উপরে বসে এসব দেখতে মন্দ লাগে না, যদিও এখন আর সেটা সম্ভব নয়, কারণ একেন বাবু বারান্দায় গোটা 15 ফুল গাছের টব বসিয়েছেন। বই ঘেঁটে ঘেঁটে নানান গাছগুলোর নানান তদারকি চলছে। বাগান সম্পর্কে আমাদের চিরদিনের ধারণা ওই মাটি কুপিয়ে বীজ বা চারা লাগানো, মাঝে মধ্যে গোবর সার জাতীয় কিছু দেওয়া। আজকাল যদিও আরও অনেক রকমের কেমিক্যাল সার বেরিয়েছে জানি, কিন্তু সেটা কতটা ব্যবহার করতে হবে, কখন দিতে হবে, কোন গাছে দিতে হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু একেন বাবুকে বইয়ের পাতা ঘন ঘন উল্টে সাদা, খয়েরি, নীল, সবুজ নানা রঙের দানা মেপে মেপে টবের উপর ফেলতে দেখে মনে হলো কেমিস্ট্রির এক্সপেরিমেন্টও বোধহয় এর থেকে সহজ। প্রমথকে একদিন সেটা বলতে ও খ্যাক করে উঠল, রাখতো তোর একেন বাবুর বাগান, এখনো পর্যন্ত একটা ফুলও চোখে দেখলাম না। এদিকে বারান্দায় যাওয়ার তো জো নেই, একদিন না দেবো সব ফেলে। একেন বাবুর ডিফেন্স হচ্ছে ফুল ফোটার সময় নাকি এখনো আসেনি, আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। তবে উনি যে একটু উদ্বিগ্ন সেটা বুঝলাম। একদিন বলেই ফেললেন, সূর্যের আলো বেশি আসছে না স্যার বারান্দায়। প্রমথ সামনেই ছিল, বলল, তা আপনি কি করতে বলেন একেন বাবু? বারান্দার মুখটা ঘুরিয়ে পূব দিকে করে দেবো? এদিকে যে আলোটা আসে না সেটা তো 2 বছর ধরেই দেখছেন, তাহলে কি করতে বাগানের এক্সপার্ট হলেন আপনি? না, তা নয় স্যার, ফুল আসবেই, তবে কিনা পুরো পটেনশিয়ালটা রিয়েলাইজ হবে না। তা আপনি চাইলে আর্টিফিশিয়াল লাইট লাগান, তবে হ্যাঁ, ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনি দেবেন।
শেয়ার করুন না স্যার, এই বলে বায়নাটা কিন্তু করবেন না। ইনফ্যাক্ট বারান্দাটা তো আমরা কেউ ব্যবহার করতেও পারছি না। বাপি বরং বারান্দার এরিয়াটা ক্যালকুলেট করে আপনার ভাড়ার শেয়ারটা বাড়িয়ে দিক, কেমন? সত্যি প্রমথও একেনবাবুর পেছনে লাগতেও পারে বটে। কি যে বলেন স্যার, এই ফুলগুলো যখন ফুটতে শুরু করবে কীরকম শোভা হবে বলুন তো। আমি জানি ম্যাডাম ফ্রান্সিসকা ফুল বড় ভালোবাসেন। ফ্রান্সিসকা প্রমথর গার্লফ্রেন্ড, যদিও প্রমথ এই গার্লফ্রেন্ড কথাটা শুনলে তেলে বেগুনে হয়ে যায়। জাস্ট ফ্রেন্ড, আগে আবার বিশেষণ যোগ করতে হবে কেন? যাকে সব কথা। একেনবাবুর এই গার্ডেন প্রজেক্ট যে পর্বতের মৌসিক প্রসব, সেটা দুজনেই আজ করছি। মনে মনে ভাবি ভাগ্যিস দেশের চাষি ভাইরা বেশি লেখাপড়া টড়া করেন না, নইলে বাজারে চাল ডাল সবজি আর পাওয়া যেত না। আজ সকালে একেনবাবু আর প্রমথ দুজনেই বেরিয়েছে। একেনবাবুকে নাকি গাছের জন্য একটা ওষুধ কিনতে হবে। একটা গাছের পাতায় লিফ মাইনার না কি একটা অসুখ হয়েছে। সত্যি ভদ্রলোক খেপেই গেছেন। এমনিতে কিন্তু হারকিপ্পল, কিন্তু গাছের পেছনে যা খরচা করছেন তা দিয়ে উনি স্বচ্ছন্দে ওর ওই পুরনো অল ওয়েদার কোটটা বিসর্জন দিয়ে একটা নতুন কোট কিনতে পারেন। কিন্তু কি আর করা, তবে ওরা যাওয়াতে আমার একটু সুবিধেই হয়েছে। আজকে খুব রিল্যাক্স করে রবীন্দ্রসঙ্গীত শুনব আর নিউ ইয়র্ক টাইমস পড়ব। গত 2 সপ্তাহ ধরে খাতা দেখা আর একটা রিসার্চ পেপার লেখার চাপে গাছের জীবনটা উপভোগ করাই হয়নি। যদিও মনে হলো কপালে সেটা নেই, কারণ ডিং ডং বেল। দরজা খুলতেই দেখি তারেক আলী। বুঝলেন বাপি দাদা, বাংলা ভাষার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে আমাদের বাংলাদেশ, আপনাদের পশ্চিমবঙ্গ নয়। কি খবর, কেমন আছেন দূরে থাক, হ্যালো পর্যন্ত নয়। হ্যাঁ, প্রথমেই একটা যুদ্ধংদেহী ভাব। আচ্ছা, চট করে তারেকের পরিচয়টা দিয়ে দিই। তারেক এই কমাস হলো আমাদের পাশের অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়েছে। কোনো একটা আইটি ফার্মে কাজ করে, বাড়ি ঢাকাতে। কয়েক মাস হলো H1 ভিসা নিয়ে আমেরিকায় এসেছে। শুধু তারেক নয়, ওর সঙ্গে মামুদ বলে আরও একটা ছেলে এসেছে, ওই একই কোম্পানিতে চাকরি করে। কিন্তু মামুদ একটু মুখ চোরা, বিশেষ আসে না। তারেক ভায়া একাই 100, একেনবাবুর সঙ্গে পাল্লা দেওয়ার উপযুক্ত লোক যাকে বলে। মাঝে মাঝে যখন তারেক আর একেনবাবুর বকবকানির সাঁড়াশি আক্রমণ শুরু হয়, তখন আমি কাজ আছে বলে অফিসে পালাই। তবে মাঝে মধ্যে তারেকের কথাগুলো মন্দ লাগে না। ছেলেটার মধ্যে একটা চাপা হিউমার আছে, আর সেই হিউমারটা পরিপূর্ণ রূপ পায় ওর বাঙাল কথার টানে। কিন্তু সেই কথার সুরকে আমাদের সুবিধার্থে সহজ বাংলায় তুলে ধরছি, বাঙাল শ্রোতাদের কাছে তাই আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, একদিন তারেক হঠাৎ বলল, বুঝলেন দাদা, বাংলাদেশের মতো প্রগ্রেসিভ দেশ পৃথিবীর আর কোথাও নাই। প্রমথ সকালে সবার জন্য ডিমের অমলেট করছিল। রান্নাঘর থেকেই তারেকের কথা শুনে চেঁচিয়ে বলল, হোয়াট ননসেন্স! ননসেন্স কেন দাদা? ভুল তো আমি কিছু বলছি না। কি প্রগ্রেস এত দেখলে শুনি? আচ্ছা শোনেন, আমাদের প্রথম প্রেসিডেন্টকে আমরা সব অংশে নিধন করছি, দ্বিতীয় প্রেসিডেন্টকে শুধু একা মেরেছি, তৃতীয় প্রেসিডেন্টকে কিন্তু মারি নাই, শুধু জেলে পুড়ছি। প্রগ্রেসটা একবার ভেবে দেখেন। প্রমথ যে প্রমথ, সেও বলে উঠল, না হে, এবার তোমার কথাটা মানতেই হচ্ছে। তারেক আসা মানে নিউ ইয়র্ক টাইমস পড়া মাথায় উঠল আজ। মানে অন্তত ঘণ্টাখানেক বক্তৃতা তো করবেই। কিন্তু বাংলাদেশের ছেলে 2 বাংলার মিলন ঘটাতে এসেছে, তাকে তো আর তাড়ানো যায় না। জিজ্ঞেস করলাম, কফি খাবে? না দাদা, উত্তরটা কিন্তু দিলেন না। আপনি কথাটা মানেন? কোন কথাটা? এই যে বাংলা ভাষা আর সংস্কৃতিকে বাঁচায় রাখার কথাটা। আচ্ছা, তোমার এই কথা বলার বেসিসটা কি? আপনারা আমরা? হয় এই যে দাদা, আপনারা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন, যুক্তি অথবা কেন না বললেন বলেন বেসিস আর ওয়াই। বাংলা যখন বলবেন তখন শুধু বাংলাই বলবেন, ইংরেজি যখন তখন শুধু ইংরেজি। কথাটা তারেক ভুল বলেনি। আমার অর্ধেক কথাতেই ইংরেজি শব্দ বেরিয়ে আসে। ফ্র্যাঙ্কলি অনেক কথা বাংলাতে কি হবে সেটা মাথায় আসে না। কিন্তু যদিও 7 সকালে তারেকের এই বক্তব্য আমি মানতে রাজি নই। আরে বাবা, ভাষা নিয়ে যুদ্ধ করছিস, বেশ করছিস, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গর বাংলাকে বাংলাদেশি বাংলা হারিয়ে দেবে, এ আবার কি আবদার? বিশেষ করে যারা জলকে পানি বলে, স্নানকে গোসল, তারা আবার বাংলা নিয়ে মাতব্বরি করবে কেন? হ্যাঁ, কিন্তু ওটা একটু ডেলিকেট সাবজেক্ট, তাই বললাম। দ্যাটস লাইফ। ভাষা তো চুপচাপ এক জায়গায় বসে থাকে না,
প্রয়োজনে বদলায়। ইংরেজিতেও তো অন্যান্য অনেক ভাষা এসেছে। কিন্তু তা বলে দাদা ওয়াইকে বাংলায় নিয়ে আসবেন? কিটা কি দোষ করলো বলেন দেখি? তোমরাও তো বাপু দিদিকে আপা বলো, পিসিকে না মাসিকে বুয়া। আপনি দাদা রেগে তক্ক করছেন। সত্যি একবার ভেবে দেখুন, গান বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, বাংলাদেশের সঙ্গে কি আপনারা পেরে উঠছেন? হ্যাঁ, গানে তোমরা এগিয়ে আছো। আছি দাদা। আচ্ছা, একজন রেজওয়ানা চৌধুরী বন্যা বার করেন দেখি আপনাদের মধ্যে। আচ্ছা, স্যাম্পল অফ ওয়ান দিয়ে তুমি তোমার থিওরি প্রুফ করতে চাও, তাই তো? তা নয় দাদা, আপনারা তো আমাদের অন্য আর্টিস্টদের গান শোনেন না, বন্যাই এখানে আসেন, সেটাই শোনেন। তারপর দেখুন নাটক বা টেলিফিল্ম, অপি করিমের মতো বুদ্ধিদীপ্ত নায়িকা আপনাদের টিভিতে কেউ আছে? তৃষা, মৌসুমী বা বিপাশা হায়াতের মতো সুন্দরী কেউ আছে? যাদের কথা বলছো তাদের কাউকেই দেখিনি। তাহলে বলি দেখুন দাদা, দেখলে আপনাকে চোখ জুড়বে, আর আমার সঙ্গে তর্ক করবেন না, বুঝছেন? তুমি পশ্চিমবঙ্গের সব অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের দেখেছো? আলবৎ দাদা, নইলে তুলনামূলক বিচার করব কি করে? পশ্চিমবঙ্গের লেখকদের লেখা আমরা পড়ি, সিনেমা দেখি, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোও পড়ি। সেগুলো তো সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটা অঙ্গ। এবার আপনি বলুন, বাংলাদেশের কি কি বই আপনি পড়ছেন? দেখো বাবু, আমি ফিজিক্সের বই শেষ করারই সময় পাই না, বাংলা সাহিত্য তো দূরের কথা। তাই তো বলছি দাদা, বাংলাকে বাংলাদেশই মাথায় রাখবে। লাকিলি এই সময় একেন বাবু ঘরে ঢুকলেন। এই যে স্যার, কি মনে করে? এই দাদার সঙ্গে একটু গল্প করতে এসেছিলাম। বাবু সত্যি কথাটাই বলো না, তর্ক যুদ্ধে এসেছো? হ্যাঁ, কি যে বলেন দাদা, তক্ক নয়, ওই একটু আলোচনা আর কি। কি নিয়ে আলোচনা স্যার, বলুন একটু শুনি। আমি বলছিলাম বাংলা সংস্কৃতিকে বাঁচায় রাখবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নয়। কিন্তু দাদা মানতে রাজি নন। কেন স্যার? আপনি তারেকের পক্ষ নিচ্ছেন? পক্ষ নিচ্ছি না স্যার, আপনার পজিশনটা বুঝতে চাচ্ছি। দেখুন, আমার কোনো পজিশন নেই। হ্যাঁ, এইসবের সময় নষ্ট করা। এই যে দাদা ঠিক বলছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, তারা বাংলা নিয়ে সময় নষ্ট করছেন না বলেই বাংলা ভাষা পশ্চিমবঙ্গে ধ্বংস হচ্ছে, বুঝছেন? চুকে যাবে, এখন তো ইংরেজি আর হিন্দিরই যুগ। আর তা হোক না দাদা, কিন্তু একেনবাবুর যে কাহিনীগুলো লিখছেন সেগুলো তো কেউ পড়বে না তাহলে। বাবা, সেগুলো এখনো কেউ পড়ে নাকি? প্রমথ কখন ঘরে এসে ঢুকেছে আমি টেরও পাইনি। লোকে না জানে একেনবাবুকে আর না জানে বাপিকে। কেন দাদা, আমি পড়ছি। প্রমথ আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ওস্তাদ, বলল, তাই নাকি? কোত্থেকে? এই যে আপনাকে একটা পত্রিকা বেরোয় সুখী গৃহকোণ, সেইখানে। কোথায়? বাংলাদেশে যখন ছিলে তখন? না না, বাপি দাদা পড়তে দিয়েছিলেন। তাহলে মোট দুজন পড়েছে, এক বাপি নিজে আর তুমি, কারণ আমি তো পড়িনি আর একেনবাবুও না। কি যে বলেন প্রমোদদা, মামুদও পড়েছে। ও, তাহলে তিনজন। তবে জিজ্ঞেস করে দেখো পুরোটা পড়েছে কিনা, কারণ বাপির লেখাটা কয়েক পাতা পড়েই তো একেবারে ঝুলে যায়। তুই থামবি? একেন বাবু আমার পক্ষ নিয়ে বললেন, কি যে বলেন স্যার, সুখী গৃহকোণ তো এখন অনেক সেল হয়। দেখুন, সেই নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। ডিকশনারি তো প্রচুর বিক্রি হয়, এই আপনিও তো একটা কিনেছেন। কোন দিন ব্যবহার করেছেন মশাই? প্রমথর পাঞ্চগুলো একেবারে র্যান্ডাম যাকে বলে। সত্যি কোনো বানান জানতে হলে একেনবাবু প্রমথকেই জিজ্ঞেস করেন, না থাকলে আমাকে। ডিকশনারিটা বহুদিন ধরেই তাকের উপর অবহেলিত হয়ে পড়ে আছে। বই কিনলেই যদি পড়া হয়ে যেত, তাহলে এতগুলো ছাত্রছাত্রী বছরকে বছর ফেল করতো না এরকম করে। এইরকম অদ্ভুত যুক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। তারপরেও প্রসঙ্গটা যখন আমার লেখা নিয়ে, আমি এ নিয়ে উচ্চবাচ্য করলাম না। তবে প্রসঙ্গটা তারই কি পাল্টালো, বলল, আসলে আমি এসেছিলাম একেনবাবুর কাছে। আমার কাছে? কি ব্যাপার? মামুদকে নিয়ে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাদা, তাহলে ওই কফিটা বানান, খেতে খেতেই কই না হয়। কফি খেতে খেতে তারেক যা বলল সেটা হলো, মামুদ কয়েকদিন হলো খুব ডিপ্রেসড হয়ে আছে।
ছেলেটার কথা শুনলে বোঝাই যায় না যে বাংলাদেশের ছেলে। মামুদ এমনিতে কথাবার্তা কমই বলে, তবে একদিন দু একটা হুঁহা ছাড়া নাকি কিছুই বলেনি। শেষে তারেকের পীড়াপিড়িতেও জানিয়েছে, দাদা, দেশ থেকে একটা চিঠি পেয়ে আমার একটা সন্দেহ হচ্ছে যে 5 মাস আগে আমার বাবার মৃত্যুটার মধ্যে হয়তো কোনো রহস্য আছে। ওটা স্বাভাবিক মৃত্যু নয়। কার চিঠি? চিঠিটা আমার বাবারই লেখা, এসেছে আমার বাবার অ্যাটর্নির কাছ থেকে। আচ্ছা, আমি কই কি, একবার একেন বাবুর সঙ্গে কথা বলে দেখলে হয় না? মামুদ যদিও প্রথমে উৎসাহ দেখায়নি, বোধহয় ওর সমস্যা নিয়ে আর কাউকে বিব্রত করতে চায় না, কিন্তু পরে রাজি হয়েছে। যদিও নিজে এ নিয়ে অনুরোধ করতে অস্বস্তি বোধ করছে, তাই তারেক এসেছে একেন বাবুকে মামুদের সঙ্গে কথা বলতে রাজি হবে কিনা সেটা জানাতে। একেন বাবু সব শুনে বললেন, কি আশ্চর্য স্যার, এটা কি কোনো কথার কথা? কিছুক্ষণ পর তারেক মামুদকে নিয়ে এলো। তারেক ভুল বলেনি দেখলাম। মামুদের চেহারা দেখে বোঝা যায় ওর মনের মধ্যে যেন একটা ঝড় চলছে। ঘরে প্রায় নিঃশব্দে ঢুকে সোফার এক কোণে চুপ করে বসল। এমনিতেই যতবারও এসেছে দু একটার বেশি কথা বলেনি। ওকে কথা বলানো মানে প্রশ্ন করা আর তার উত্তরে হ্যাঁ বা না শোনা। আজ যদিও নিজের তাগিদেই এসেছে কথা বলার জন্য, কিন্তু স্বভাবসিদ্ধ ওই সংকোচ ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। এমনিতে ও ব্যাপারটা কতটা বলতে পারবে আমার সন্দেহ ছিল, কিন্তু তারেক এবং একেনবাবু যখন আছেন তখন প্রশ্নের কিছু কমতি হবে বলে মনে হয় না। সুতরাং তথ্য উদ্ঘাটন চট করে না হলেও সেটা যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চুপ করে বসে আছি। একেনবাবুই নিস্তব্ধতা ভাঙলেন। বলুন স্যার, তারেক সাহেব বলছিলেন আপনি আমার সঙ্গে একটু কথা বলতে চান। আমি একটু চিন্তায় পড়েছি। কিসের চিন্তা স্যার? হয়তো অহেতুক চিন্তা, কিন্তু মাথা থেকে সরাতে পারছি না। আপনাকে বলতে চাই, আমার মনে হচ্ছে চিন্তাটা এতটাই অর্থহীন যে এ নিয়ে আপনাদেরকে বিব্রত করাটাও বোধহয় অনুচিত। স্যার, আপনি এত ভাবনা করছেন কেন? বলে ফেলুন, বন্ধুদের কাছে বলবেন স্যার। এ নিয়ে এত সংকোচ কেন? সংকোচ ঠিক নয়, আসলে ব্যাপারটা হয়তো কিছুই নয়। বলে ফেলুন স্যার। তারেক সাহেব বলছিলেন একটা চিঠির কথা, তাতে নাকি কিছু একটা খবর টবর আছে। হ্যাঁ, চিঠির কথাটা তারেক ঠিকই বলেছে। আমার বাবা একটা চিঠি আনোয়ার চাচা, মানে আমার বাবার অ্যাটর্নির কাছে রেখে যান বাবার মৃত্যুর পরে আমাকে দেবার জন্য। চিঠিতে বাবা লিখেছেন যে উনি আশঙ্কা করছেন যে ওর হঠাৎ মৃত্যু হতে পারে। এই কথাটাই আমাকে প্রচণ্ডভাবে বিচলিত করেছে। উনি এই কথাটা লিখলেন কেন? আচ্ছা, এই চিঠির ব্যাপারে আপনি আগে কিছু জানতেন না? না, বাবা আমায় কিছু বলে যাননি। আপনার বাবা কতদিন আগে মারা গেছেন? আমি এদেশে আসার মাস 2 আগে, তা প্রায় প্রায় মাস 5 হলো। আই সি। হ্যাঁ, আপনার আনোয়ার চাচা এতদিন চিঠিটা দেননি কেন স্যার? আনোয়ার চাচা নিজে বেশ কয়েক মাস মরণাপন্ন অসুস্থ ছিলেন। এই কিছুদিন হলো আবার কাজকর্ম শুরু করেছেন। উনি লিখেছেন চিঠিটার কথা উনি ভুলে গিয়েছিলেন, হঠাৎ ফাইল ঘাঁটতে ঘাঁটতে নাকি ওনার নজরে এসেছে। তা আপনি এত বিচলিত হচ্ছেন কেন স্যার? ওর মৃত্যুটা কি অস্বাভাবিকভাবে হয়েছিল? সেটা নিয়েই ভাবছি। বাবা মারা যান একটা পার্টি চলাকালীন, হঠাৎ হার্ট অ্যাটাক করে। আচ্ছা, আপনার বাবার হার্টের কোনো প্রবলেম ছিল কি? মানে এনি প্রিভিয়াস কেস? তা ছিল। বাবার হার্ট বরাবরই খারাপ। বছর 3 আগে ওর ট্রিপল বাইপাস হয় আপনাদের মুম্বাইয়ের একটা হসপিটালে, কিন্তু তারপর থেকে উনি ভালোই ছিলেন, খুব সাবধানে নিয়ম মতোই চলতেন। তবে নিয়ম মেনে চললেও প্রবলেম তো হতেই পারে, ওই ভেবেই আর কি। তাহলে আপনার সন্দেহ যাচ্ছে কেন স্যার? ওই জন্যই বলছি, মানে চিন্তাটা মনে হয় অহেতুকই। আর পার্টিতে আমার খালু ছিলেন, যিনি পুলিশের সাবেক ডিআইজি। ওই সাব ডিআইজিটা কি? সাব নয় দাদা, সাবেক, মানে প্রাক্তন। আর খালু?
মেসোমশাই। ও মেশো খালু, সরি স্যার, বলুন বলুন। তিনি অবশ্য অস্বাভাবিক কিছু দেখেননি। আর তাছাড়া বাবার কাছের মানুষ আরও অনেকেই ছিলেন, তাঁদেরও কেউ কোনো রহস্যের মধ্যে দেখেননি, নইলে কানাঘুষো শুনতে পেতাম অবশ্যই। বাবার পানীয়টাও পুলিশ পরীক্ষা করেছিল, কিন্তু কিছু পায়নি। দাঁড়ান 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 স্যার, দাঁড়ান। পুলিশ কেন এসেছিল? এর উত্তরে আমি কিছু বলতে পারবো না। ডাক্তার আহমেদ আমাদের পাড়াতেই থাকেন, বাবাকে নিয়মিত না হলেও মাঝে মধ্যে দেখতেন। তিনিও পার্টিতে ছিলেন এবং বাবাকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেটও তিনিই দিয়েছিলেন। আমার ধারণা খালু তাও হয়তো একটু নিশ্চিত হতে চেয়েছিলেন। তা পানীয়তে যখন কিছু পাওয়া যায়নি, তাহলে এখন ও নিয়ে চিন্তা হচ্ছে কেন স্যার? কে জানে, আমি হয়তো ঠিক গুছিয়ে বলতে পারবো না। কতগুলো জিনিস এখন মনে হচ্ছে ঠিক ছিল না। যেমন? যেমন ধরেন, পার্টি চলার সময় দুবার টেনিস কোর্টের বাতিগুলো নিভে যায়, দুবারই সার্কিট ব্রেকার ট্রিপ করেছিল। আমাকে গিয়ে রিসেট করে আসতে হয়েছিল। তখন এ নিয়ে এতটা ভাবিনি। অনেক সময় লাইনের তো ওভারলোড হয়ে অনেক সমস্যা হয়, তাই সার্কিট ব্রেকার সবসময় ট্রিপ নাও করতে পারে। আমি একটু কনফিউজড স্যার। এই টেনিস কোর্ট, তার সঙ্গে পার্টির সম্পর্কটা কি? এটা কি টেনিস পার্টি? ও সরি, আসলে পার্টিটা টেনিস কোর্টেই হচ্ছিল। আসলে বাবার হার্ট বাইপাসের পরে টেনিস কোর্ট তো আর ব্যবহার করা হতো না। আমি নিজে কোনোদিনই টেনিসে উৎসাহী ছিলাম না, তাই ওটা এমনিই পড়ে থাকতো। শুধু পার্টির সময় ব্যবহার করা হতো। এই শেষের পার্টিটা ওই টেনিস কোর্টেই হয়েছিল। এবার বুঝলাম। বলুন স্যার, কি বলছিলেন? কি বলছিলাম আমি? বলছিলেন স্যার, সার্কিট ব্রেকার মাঝে মাঝে এমনিতে ট্রিপ করতে পারে। আচ্ছা, সে নিয়ে তখন কিছু ভাবেননি? ও হ্যাঁ, কিন্তু এখন ভাবছি দ্বিতীয়বারের পরে আর ব্রেকার ট্রিপ কেন করেনি। আমি তখন ভেবেছিলাম বাড়ির পেছনে ওই সুইমিং পুল আর বাগানের স্পটলাইটগুলো নিভিয়ে দিয়েছিলাম বলে বোধহয় লোড কমে গিয়েছিল। কিন্তু এখন মনে পড়ছে যে ওই আলোগুলো ছিল অন্য সার্কিটে, তাদের ব্রেকার আলাদা। ওগুলো জ্বলা নেভার সঙ্গে টেনিস কোর্টের আলোর তো কোনো সম্পর্ক নেই। আই সি। এছাড়া বাবা নাকি অরেঞ্জ জুসের গেলাসে চুমুক দিয়ে বলেছিলেন জুসটা তিতো। আমিও অরেঞ্জ জুস খাচ্ছিলাম, আমার কিন্তু তিতো লাগেনি। কিন্তু সেই জুসটা তো পরীক্ষা করা হয়েছিল। হ্যাঁ, করা হয়েছিল তো। সেই জন্যই মনে হচ্ছে সব কিছুই হয়তো অহেতুক চিন্তা করছি। জানি না। চিন্তা যখন আপনার হচ্ছে, তখন একটা কাজ করা যাক স্যার। আপনি পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে বা যা দেখেছেন সব কিছু ডিটেলসে বলুন। শুনুন, কিচ্ছু বাদ দেবেন না। কীরকম ডিটেলস? এই যেমন স্যার, পার্টি কখন শুরু হলো, কারা কারা এসেছিলেন, বসার কি বন্দোবস্ত ছিল, খাবার কোত্থেকে আসছিল, কে কোথায় বসেছিলেন, কখন আলো নিভলো, মানে যা যা আপনার মনে আছে সব। একেনবাবু, কি হচ্ছেটা কি? আচ্ছা, কিন্তু কিভাবে শুরু করি? কথাটা বলে মামুদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে আবার বলা আরম্ভ করল। হ্যাঁ, আমার বাবা মাঝে মধ্যেই বাড়িতে পার্টি দিতে ভালোবাসতেন। আবহাওয়া ভালো থাকলে পার্টিটা বাইরে হতো, না হলে বাড়ির হল ঘরে। আমাদের বাড়িটা বেশ বড়। বাবা প্রচুর টাকা খরচ করে বাড়িটা বানিয়েছিলেন বছর 10 আগে। আমাদের বাড়ির সামনে একটা বড় টেনিস কোর্ট, আর চারিধারে ঘিরে ছিল বিশাল বাগান, পেছনে সুইমিং পুল, আর চারধারে বিশাল বাঁধানো চত্বর, তারপর আবার বাগান। পার্টি শুরু হয়েছিল সন্ধ্যার সময়। প্রায় 100 লোক পার্টিতে নিমন্ত্রিত ছিল। বাবার বিজনেসের সূত্রে চেনা জানা রাজনৈতিক জগতের লোক, সরকারি অফিসার, লেখক, শিল্পী, চিত্রতারকা, মোটমাট বলতে পারেন যে বাংলাদেশের বেশ কিছু নামি দামি লোককে বাবা ডেকেছিলেন। পার্টি শুরু হয় 7:30, হ্যাঁ 7:30 নাগাদ। ড্রিঙ্ক আর অ্যাপিটাইজার দেওয়া হয়। যারা মদ খান তাদের জন্য ওয়াইন, বিয়ার, উইস্কি, জিন, শেরি ইত্যাদি হরেক রকম পানীয় ছিল। আর অন্যদের জন্য অরেঞ্জ জুস, পাইনাপেল জুস, কোক ইত্যাদি। বাবা অসুস্থ হওয়ার পর থেকে পার্টি টাটির সব দায়িত্ব পড়েছিল বাবার বিজনেস পার্টনার জামাল চাচার উপর। জামাল চাচা বাবার থেকে বয়সে অনেক ছোট।
বাবাকে বড় ভাইয়ের মতোই দেখতেন। বাবার অনেক ব্যক্তিগত কাজেও সাহায্য করতেন। ঢাকার এক কেটারারকে দিয়ে জামাল চাচা সব কিছু করাতেন। টেবিল চেয়ার আনা থেকে শুরু করে সেগুলো সাজানো, মিনি বার বসানো, অন্যান্য ডেকোরেশন, পানীয়, অ্যাপিটাইজার, খাবারের দায়িত্ব সবই তারা নিখুঁতভাবে করত। বাবা অসুস্থ হওয়ার পর অন্তত গোটা 6 পার্টি এই ক্যাটারারই আমাদের বাড়িতে করেছে। খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, সব কিছুই চমৎকার চলছিল জানেন। 7:45 যখন বাজে তখন হঠাৎ ওই টেনিস কোর্টের আলোটা নিভে যায়। মাফ করবেন স্যার, ঠিক 7:45, সেটা আপনি কি করে বুঝলেন? ওটা একটা হাস্যকর ব্যাপার। আমি একটা সস্তা ডিজিটাল হাতঘড়ি কিনেছিলাম তার কয়েকদিন আগে। কোনো কারণে সেটাতে রাত্রি 7:45 অ্যালার্ম দেওয়া ছিল। আমি কিছুতেই অ্যালার্মটাকে ক্যান্সেল করতে পারছিলাম না। প্রতিদিন রাত্রি 7:45 ওটা বাজতো, একটা বোতাম টিপে আওয়াজটা বন্ধ করতাম। আলোটা ওই 7:45তেই নিভেছিল, কারণ ঠিক সঙ্গে সঙ্গে আমার ঘড়ির অ্যালার্মটাও বেজে উঠেছিল। ঢাকাতে মাঝে মধ্যে বাতি চলে যায়। আমাদের একটা জেনারেটর ছিল, বাতি নিভলে সেটা জ্বালানো হতো। কিন্তু আমি দেখলাম রাস্তার আলো নেভেনি, আমাদের বাড়ির ভেতরের আলোগুলোও জ্বলছে। সুতরাং বুঝতেই পারছেন সার্কিট ব্রেকারে কোনো কারণে ট্রিপ হয়েছে। বাবা চেয়ারে বসছিলেন, আমি বাবার কাছেই দাঁড়িয়েছিলাম। বাবা ব্যাপারটা বুঝেছিলেন, বললেন, বাড়ির ব্রেকারগুলো গিয়া দেখায় তো। আম্মা বাবার পাশেই বসেছিলেন। আম্মা বললেন, আমাকেও ঘরে যেতে হবে, তোমার বাবার ওষুধ আনতে ভুলে গেছি। কোথায় ওষুধটা আছে বলো, আমি নিয়ে আসছি। না মামুদ, তুমি খুঁজে পাবা না, আমাকে নিয়ে চলো। অন্ধকারে আম্মাকে নিয়ে বাড়িতে পৌঁছতে আমার একটু সময় লেগে যায়। বাড়িতে ঢুকে আম্মা লিফটে উঠলেন, আর আমি লিফট? হ্যাঁ, বাবার অসুখের পরে লিফটটা আমাদের বাসায় লাগানো হয়। ও, সেটা কোথায়? দরজা খুলে ঢুকে হলের ডান পাশে। বুঝলাম স্যার, ঠিক আছে, বলুন। সার্কিট ব্রেকারগুলো ঘরের অন্য প্রান্তে সিঁড়ির ঘরের দেওয়ালে। আমি যখন সেদিকে এগোচ্ছি দেখলাম জামাল চাচা বাথরুম থেকে বেরোচ্ছেন। বাথরুমটা কোথায় স্যার? ওই লিফটের পাশেই উপরে আরেকটা যাওয়ার সিঁড়ি আছে, তার ঠিক পরেই। তারপর কি হলো স্যার? ও হ্যাঁ, যা বলছিলাম, তো জামাল চাচা আমাকে দেখে বললেন, কি ব্যাপার? ওই বাতি নিভে গেছে। সে কি? অত ওভারলোড, ব্রেকার ট্রিপ করেছে হয়তো, দেখি গিয়ে। আশা বিপদ তো, কিন্তু অন্ধকারে মাসুদ ভাইরে একা রেখে চলে এলে। আম্মা আছে তো? আম্মা ওষুধ আনতে উপরে গেছে শুনে জামাল চাচা তাড়াতাড়ি ছুটলেন। বাবার স্বাস্থ্য সম্পর্কে জামাল চাচার একটা দুশ্চিন্তা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বাবা যাতে বেহিসাবি কিছু না করেন সেই জন্য পার্টি টাটিতে উনি বাবাকে খুব নজরে রাখেন। আমার অবশ্য এটা বাড়াবাড়ি লাগে, কারণ বাবাকে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই আমার মনে হয়। একটা প্রশ্ন স্যার, আপনাদের বাড়ির সেট আপটা একটু বলুন তো। আপনি টেনিস কোর্ট থেকে বাড়িতে ঢোকেন কিভাবে? ওই তো টেনিস কোর্টের পাশেই গাড়ি বারান্দা, সেখান থেকে সামনে বাড়ির একটা ছোট বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। সেট আপটা আপনাকে মুখে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু আমার কাছে অনেকগুলো ছবি আছে যেগুলো দেখলে হয়তো আপনি পরিষ্কার বুঝতে পারবেন। দেখবেন? ঠিক আছে স্যার, সেটা পরেই না হয় দেখাবেন। এবার বলুন তারপর কি হলো? হ্যাঁ, হলের অন্য প্রান্তে পৌঁছে ব্রেকার বক্সটা খুলে দেখি সত্যি একটা ব্রেকার ট্রিপ করেছে। ওটা সেট করে দিতেই একটা হাততালির আওয়াজ ভেসে এলো, অর্থাৎ টেনিস কোর্টে আবার বাতি ফিরে এসেছে। এতটা বলে মামুদ একটু লজ্জিতভাবেই বলল, বলছি স্যার, আমি কি একটু বেশি ডিটেলে আপনাকে বলছি? না 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 না, এতটুকু নয় স্যার, ঠিক এভাবে বলে যান যা যা ঘটেছিল। একেনবাবু। তবে একটা প্রশ্ন স্যার, সার্কিট ব্রেকার বক্সের কাছাকাছি আর কাউকে দেখলেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের মালির আয়েশা নামের একটি বোবা মেয়ে আছে, ওই বছর 10-11 বয়স। সে ওখানে ঘুরঘুর করছিল। ও বুদ্ধিতেও খাটো, এদিক ওদিক নিজের মনে ঘুরে বেড়ায়। আমার একবার মনে হয়েছিল মেয়েটাই বোধহয় ব্রেকারে হাত দিয়েছে কিনা। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ খেয়াল হলো যে ও তো জবাব দিতে পারবে না।
তবে ওকে সতর্ক করে বলেছিলাম এখানে হাত দিবি না। ও কথা বুঝতে পারে? তা মোটামুটি পারে। আর কাউকে দেখেননি স্যার? না। আচ্ছা স্যার, ওই সিঁড়ি ঘরের সিঁড়িটাও কি দোতলায় যাবার? হ্যাঁ, দোতলায় যাবার দুটো সিঁড়ি। এই সিঁড়িটা কাজের লোকরাই সাধারণত ব্যবহার করে। একাধ সময় আমরাও করি যখন বাড়ির পাশে ফলের বাগানে যাই। তারপর বলুন। আমি যখন বাইরে এলাম তখন দেখি জামাল চাচা বাবার স্বাস্থ্য কামনা করে একটা টোস্ট দিচ্ছেন। অনেকেই ওখানে মদ খেলেও বাবা হার্ট বাইপাস হওয়ার পর থেকে আর মদ খেতেন না। পার্টি টাটিতে সাধারণত কমলা লেবুর রস বা আনারসের রস এই সব খেতেন। জামাল চাচার পর খালুও টোস্ট দিলেন। তখনই বাবার মুখ দেখে মনে হলো বাবার মুখটা একটু বিকৃত। বাবা বললেন, উল্লাস। উল্লাস উল্লাস। জামাল বেশে তিতা এবারে জুসটা। সে কি, আমার তো সেরকম লাগছে না। আর বলতে বলতেই আবার আলো নিভে গেল। আমি আবার ছুটলাম সার্কিট ব্রেকার অন করতে। কে জানি পিছন থেকে বলল পেছনের বাগানের আলোগুলো বন্ধ করে দিতে, তাহলে লোডটা একটু কমবে। আমি তাড়াতাড়ি ঘরে ছুটে সার্কিট ব্রেকার অন করে পেছনের আলোর মেন সুইচটা অফ করে দিয়ে যখন ফিরলাম তখন বাবাকে ডাক্তার আহমেদ আর খালু ধরাধরি করে শুয়ে দিচ্ছেন মাটিতে। আমি জামাল চাচাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কি জানি, হঠাৎ খেঁচুনি দিয়ে পড়ে গেলেন। তাহলে তাহলে স্ট্রোক, হার্ট অ্যাটাক কি হলো বাবার? কয়েক মিনিটের মধ্যেই দেখলাম বাবার দেহটা একেবারে নিথর। পার্টিতে যারা এসেছিলেন তারা সবাই দিশেহারা। ডাক্তার আহমেদ গলার পাশে আঙুল দিয়ে মাথা নাড়লেন। ইতিমধ্যে খালু পুলিশে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছে। আম্মা বাবাকে জড়িয়ে ভীষণ কান্নাকাটি শুরু করেছেন। কয়েকজন মহিলা আর মিসেস আহমেদ আম্মাকে ধরাধরি করে আছেন। আমার বুকে যে কি কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না। আমি নিচু হয়ে বসে বাবার গায়ে হাত দিয়ে দেখলাম শরীরটা ঠান্ডা হতে শুরু করেছে। আমার পাশে ডাক্তার আহমেদ। আমি তখন একটাই প্রশ্ন করলাম, সব শেষ? উনি মাথা নাড়লেন। জামাল চাচা শুনলাম খালাকে বলছেন, মাসুদ ভাই জুসটা খাইয়ে তিতা বলছিলেন, আমার তো তিতা লাগলো না। বুঝতে পারছি না। খালু সেটা শুনে একটা রুমাল দিয়ে বাবার গেলাসটা ঢেকে রাখলেন। খানিক বাদেই অ্যাম্বুলেন্স এলো, সেই সঙ্গে পুলিশও। খালু পুলিশ অফিসারের সঙ্গে কী সব কথাবার্তা বললেন। তারপর তাঁরা বাবার পানীয় ভর্তি গ্লাসটা নিয়ে চলে গেলেন। আমি এতটাই শোকাচ্ছন্ন ছিলাম যে কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না। কিন্তু আমার আশেপাশে যা হচ্ছে সবই কানে আসছে। ডাক্তার আহমেদের সঙ্গে খালু, জামাল চাচা কথাবার্তা বলছেন, অন্যদিকে আম্মার বিলাপ। অনেকেই এসে সান্ত্বনা দিচ্ছিলেন আমাকে। এরই ফাঁকে আমি শুনলাম ডাক্তার আহমেদ জামাল চাচাকে বোঝাচ্ছেন যে তিতো লাগাটা কিছু অস্বাভাবিক নয়, ওটা স্ট্রোকের আগে সাময়িক বিভ্রান্তি। সিজার হওয়ার আগে অনেক রকম অদ্ভুত স্বাদ গন্ধ মানুষে পায়। কিন্তু স্ট্রোক তো পরে হলো। আমার মনে হয় ম্যাসিভ স্ট্রোকের একটু আগে একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তখনই উনি জুসটা তিতো লাগার কথা কইছিলেন। ওর হাড়টাও খুব বাজে অবস্থায় ছিল। কে জানি শুনলাম ডাক্তার আহমেদের কথা সমর্থন করলেন। প্রথমে তো দু চুমুক জুস খেলেন, তখন তো দিতে বলেননি। কে জানে, আমার তো ওরে অসুস্থ বলে মনে হতো না। আমারও সেইটাই ধারণা ছিল। বাবা এত সংযত হয়ে থাকতেন, হঠাৎ এভাবে আমার কখনো এটা মনে হয়নি। পরের প্রশ্নটা হলো বাবার পোস্টমর্টম হবে কিনা। আমার ভীষণ আপত্তি ছিল বাবার শরীর কাটাছেঁড়া করা নিয়ে। ডাক্তার আহমেদেরও সেটা খুব একটা মনে হয়নি করা। যদিও পানীয়তে গোলমেলে কিছু পাওয়া যায় তাহলে অবশ্য অন্য কথা। সুতরাং দ্রুত পানীয়টা পরীক্ষা করা দরকার হোক। সেখানে কিছু না পাওয়া গেলে ধর্মাচারে যা যা পালনীয় সেটা করা যাবে। খালু আর জামাল চাচা তার দায়িত্ব নিলেন, আমি শুধু সঙ্গে থাকব। পরদিন সকালেই জানা গেল পানীয়তে কিচ্ছু পাওয়া যায়নি। সুতরাং বাবার পোস্টমর্টম আর করানো হলো না। মোটামুটি এই ব্যাপার। থ্যাংক ইউ স্যার। তাহলে তো আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না। আচ্ছা, কেন আপনার মনে হচ্ছে যে মৃত্যুটাতে কোনো রহস্য আছে? ওই যে বললাম, দুবার করে সার্কিট ব্রেকার ট্রিপ করা। আর এই ব্রেকারটাও তো ডিফেক্টিভ হতে পারে। তা পারে অবশ্যই, তবে আর একটা কারণও আছে আমার চিন্তার। আমার ধারণা বাবা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। কীরকম ঝামেলা স্যার?
তা ঠিক বলতে পারবো না, তবে ওকে কেমন একটা বিমর্ষ দেখতাম কদিন। দু একবার প্রশ্ন করেছি, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইনি। আর আমার সঙ্গেও একটা দূরত্ব লক্ষ্য করেছিলাম আমি। এমনকি জামাল চাচার সঙ্গেও খিটমিট করতেন। ওর মৃত্যুর পরে জামাল চাচার কাছে শুনেছি যে ব্যবসাতে নাকি অনেক গণ্ডগোল চলছিল, তাই ওর মনটা ভালো ছিল না। জামাল চাচা নিজেও বাবার মৃত্যুতে বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। ব্যবসায় ওরও নিজের অংশটা জামাল চাচা বিক্রি করে দেন। একটু অর্থকষ্টের মধ্যেও বোধহয় পড়েছিলেন। কেন জানেন স্যার? ব্যবসার দেনা টেনা হবে নিশ্চয়ই। আর বাবার ব্যবসাতে আমার নিজের খুব একটা আগ্রহ ছিল না। আমি বাবাকে বলেছিলাম যে ওতে আমি নিজেকে জড়াবো না। তাই জামাল চাচা যখন এসে আমাকে আমার অংশটা বুঝে নিতে বলেন, আমি কোনো উৎসাহ দেখাইনি। তাতে বোধহয় উনি একটু ব্যথিতই হয়েছিলেন। আচ্ছা, আপনার বাবার অবর্তমানে আপনাদের তরফ থেকে কোম্পানিটা দেখভাল কে করছেন? আমি জামাল চাচাকে অনুরোধ করেছি সেটা করতে, আর তার জন্য পারিশ্রমিকও নিতে। আপনার বাবার কোনো উইল ছিল না স্যার? যদ্দূর জানি না। বাবা মাঝে মাঝে উইলের প্রসঙ্গ তুলতেন বটে, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে ওর সম্পত্তি আমার চাই না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমার এই রকম মনোভাব দেখেই হয়তো উনি এটা নিয়ে আর কথা এগোননি। কিন্তু স্যার, উইল তো শুধু আপনার জন্য নয়, আপনার আম্মার জন্যেও। তা ঠিক, কিন্তু জামাল চাচা আমার মনোভাব জানেন। আমাদের বাড়ি নিয়ে আমার একটু দুশ্চিন্তা ছিল। জামাল চাচাই কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন। আমি ওকে কাগজপত্র তৈরি করতে বলেছি যাতে আমার নামে বাড়িটা হয়ে যায়। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। ছেলের সঙ্গে বাড়ির ভাগাভাগি নিয়ে চিন্তা। তাহলে কি আম্মা মামুদের সৎমা? একেনবাবুর ভরুটাও একটু কুঁচকলো, কিন্তু একেনবাবু তা নিয়ে প্রশ্ন তুললেন না। জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার যখন সার্কিট ব্রেকার অন করতে গেলেন তখন কাউকে দেখেছিলেন? দ্বিতীয়বার? হ্যাঁ, আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন মিস্টার খানকে দেখেছিলাম দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমায় দেখে বললেন, কি গো, আবার বাতি নিবে গেল নাকি? হ্যাঁ, এই এক্ষুনি। আমি বললাম বটে, কিন্তু আমার উত্তরের অপেক্ষা না করে উনি ঝড়ের বেগে টেনিস কোর্টের দিকে চলে গেলেন। আবার একটু স্ট্রেঞ্জ স্যার, তাই না? উনি একটু অদ্ভুত ধরনেরই লোক। কি করেন উনি? দেখেন, মিস্টার খানকে আমি ভালো চিনি না, শুনেছি ওর অনেক পলিটিক্যাল কানেকশন আছে। আপনার বাবার বন্ধু? না, বাবা ওকে একদমই পছন্দ করতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ওকে ঠিক ঘাঁটাতে চাইতেন না। শুনেছি বাবার ফ্যাক্টরিতে নাকি একবার প্রচণ্ড লেবার ট্রাবেল হয়েছিল, যার পেছনে উনি ছিলেন। পরে অবশ্য মিটমাট হয়। আমার ধারণা তার জন্য বাবাকে বেশ ভালো অঙ্কে টাকাই দিতে হয়েছিল এই মিস্টার খানকে। সেই জন্য জামাল চাচা সবসময় বাবাকে বলতেন বাবার পার্টিতে উনি যেন নিমন্ত্রিত হন, আর ওকে যাতে বিশেষ সমাদর করা হয়। ভালো না করতে পারলেও খারাপ করতে উনি নাকি ওস্তাদ। বুঝতেই পারছেন। ভেরি ইন্টারেস্টিং স্যার। আচ্ছা, মিস্টার খান ছাড়া দ্বিতীয়বার আর কাউকে দেখেছিলেন? হ্যাঁ, রহিম মালি, আয়েশার যে বাবা, তাকে দেখেছিলাম সিঁড়িঘরে। আয়েশার খোঁজে এসছিলেন। আয়েশাকে দেখেছিলেন? না, সাইডের দরজাটা খোলা ছিল, সেখান দিয়ে হয়তো বেরিয়ে গিয়েছিল। আমি রহিমকে একটু বকলাম ও সাইডের দরজাটা বন্ধ না রাখার জন্য। সাধারণত ওটা রাত্রেবেলা ভেতর থেকে বন্ধ থাকে। রহিম অবশ্য বলল যে ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে বাড়িতে গেছে। তবে আমাদের বাড়িতে এ ব্যাপারে কোনো ডিসিপ্লিন নেই, যে যার খুশি যেদিক দিয়ে ইচ্ছে বেরিয়ে যায়। বাড়িতে দিনরাত্রি বাবার এক নার্স থাকে, আম্মার একজন হেল্পার আছে, আর এছাড়া রাঁধুনি, দুজন কাজের লোক, মালি। তারা কখন কোথা দিয়ে বেরোচ্ছে না বেরোচ্ছে তার কোনো ঠিক নেই। আই সি। আপনাদের বাড়ির মালি বা কাজের লোকরা থাকে কোথায়? ওদের থাকার জায়গাগুলো আমাদের ওই কম্পাউন্ডের পিছনে একটা জায়গায়। তবে দিন আর রাত্রির দুইজন নার্স বাইরে থেকে আসে। তাদের কেউ কি পার্টিতে ছিলেন? না, বাবা বা আম্মা বাড়ির কাজের লোকেদের পার্টিতে থাকাটা খুব একটা পছন্দ করতেন না। আচ্ছা, আপনার বাবার মৃত্যুটা যদি সত্যিই স্বাভাবিক না হয় তাহলে কাকে আপনার সন্দেহ হয়? এইবার তো আমাকে মুশকিলে ফেললেন। দেখুন, তেমনভাবে আমার কিন্তু কাউকেই সন্দেহ হয় না। আর তাছাড়া পুলিশ সন্দেহর চোখেও কিছু দেখেনি। তবে যেটা আপনাকে বললামই, তবে
বাবার চিঠিটা আমাকে বিব্রত করেছে। চিঠিটা স্যার আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো আছে আমার কাছে, এই যে দেখেন। পড়তে পারি স্যার? নিশ্চয়ই, সেই জন্যই তো দিলাম। ছোট্ট চিঠি, কথাগুলো হুবহু আমার মনে নেই, তবে মূল বক্তব্য হল যে মাসুদ সাহেব আশঙ্কা করছেন যে হঠাৎই ওর একদিন মৃত্যু হবে। তাতে ওর যদিও দুঃখ নেই, কারণ বাঁচার ইচ্ছেও ওর ফুরিয়েছে। যাই হোক, মামুদের নামে যেসব শেয়ার উনি করিয়েছিলেন আর ওদের জয়েন্ট অ্যাকাউন্টের পাসবই আনোয়ারের কাছে রেখে দিয়ে যাচ্ছেন। বাবার স্মৃতির কথা স্মরণ করে এগুলো যেন মামুদ গ্রহণ করে। শেয়ারগুলো ক্যাশ করতে চাইলে আনোয়ার এ ব্যাপারে মামুদকে সব রকম সাহায্য করবেন। আরও কিছু কথা যেগুলো ঠিক মনে নেই। চিঠিটা পড়ে একেনবাবু বললেন, একটু পাজেলিং না স্যার? তবে কিনা হঠাৎ করে মৃত্যু, খুন না হয়ে হার্ট অ্যাটাকও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু বাবা এইভাবে মৃত্যু চিন্তা আগে কখনো করেনি, তাই আমার কাছে খুব একটা স্বাভাবিক লাগছে না। আই সি। ভালো কথা স্যার। পার্টির কোনো ছবি টবি আছে? মামুদ কথাটার অর্থ বুঝল না, জিজ্ঞেস করল, কার কথা বলছেন বলুন তো? বলছি স্যার, আপনার বাবার সেই পার্টির সময় কেউ ছবি তুলেছিলেন? হ্যাঁ, আমি তুলেছিলাম কয়েকটা, ওই আমার ক্যামেরাতে। সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, সেগুলোর সিডি আমি নিয়ে এসেছি। সেই সিডিতেই আপনি পার্টির কয়েকটা ছবি পাবেন। ভেরি গুড, ভেরি গুড। নিয়ে আসুন না স্যার, একটু দেখি। দাঁড়ান, আমাকে একটু খুঁজতে হবে। আমরাও আছি স্যার, আপনিও আছেন স্যার। যখন পারবেন স্যার আপনার বাড়ির ছবিগুলো স্যার নিয়ে আসুন স্যার। বেশ। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে যা শুনলেন এখনো পর্যন্ত? ফ্র্যাঙ্কলি স্যার, আই হ্যাভ নো ক্লু। পরের দিন বিকেলে আবার মামুদ আর তারেক এলো। মামুদ একটা সিডি নিয়ে এসেছে। আমার ল্যাপটপটা অফিসে ফেলে এসেছি, তাই প্রমথ ওরটা বার করে দিল, যদিও খুব বেজার মুখে। ওর সবসময় ভয় ওর কম্পিউটারে নাকি ভাইরাস ঢুকবে। বিশেষত দেশি ভাইদের কোনো ডিস্ক বা সিডিকে ও বিশ্বাস করে না। আমাদের সবার কম্পিউটারই নাকি ভাইরাসে জর্জরিত, আর আমরা সেটা জানিও না। তবে আজকে ওর নিজের একটা আগ্রহ ছিল বলেই দিল, কিন্তু তার আগে যদিও ধমকে সুরে বলল, বলছি ভাইরাস নেই তো মামুদ, তোমাদের দেশে তো ওগুলো আবার কিলবিল করে। কথাটা শুনে আমার বেশ লজ্জাই লাগলো। বললাম, উফ, কি বলছিস যাতা? কেন? কথাটা কি ভুল বললাম? কি তারেক, ভুল বললাম কথাটা আমি? তারেক অতিশয় ভদ্র ছেলে, বলল, আরে না দাদা, ভুল বলবেন কেন? তবে মামুদের সিডিতে ওসব পাবেন না। বাবা, কেন? মামুদকে ভাইরাস ভয় পায় নাকি? উফ, তুই চুপ কর না। মামুদ সিডি থেকে বেছে একটা ছবি বার করল। উল্লাস উল্লাস। পার্টির আয়োজন যখন শুরু হচ্ছে সেই সময়কার ছবি। টেবিল আর চেয়ারগুলো পাতা হয়েছে টেনিস কোর্টে। প্রত্যেকটা টেবিলে সবুজ রঙের চাদর পাতা, আর তার উপর বড় সাদা ফুলদানি। সেখানে রং বেরঙের একগুচ্ছ করে ফুল। আচ্ছা স্যার, আপনার বাবা কোন টেবিলে বসেছিলেন? মামুদ দেখালো টেবিলটা। ওটা গাড়ি বারান্দার খুব কাছে। ওখান থেকে উঠে একটু গেলেই কোর্ট থেকে বেরিয়ে যাবার গেট। সেখানে গাড়ি বারান্দা পেরোলেই বাড়ির বারান্দা। দাঁড়ান, এই ছবিটায় আরেকটু ভালো করে দেখতে পাবেন। বলে মামুদ আরেকটা ছবি দেখালো। বেশ বড় গোল টেবিল, চারিদিকে গোটা 10 চেয়ার সাজানো। আপনার বাবা ঠিক কোথায় বসেছিলেন? আমি শিওর নই, হয় এই চেয়ারে বা তার পাশের চেয়ারটাতে বোধহয়। একটা চেয়ার দেখিয়ে মামুদ বলল কথাটা। আই সি। আচ্ছা স্যার, আর কে কে ওর সঙ্গে বসেছিলেন? আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা আর মিস্টার খান। কয়েকটা চেয়ার ফাঁকা ছিল মাঝে মাঝে, ওই জামাল চাচা ওখানে বসছিলেন। আমিও দু একবার গিয়ে বসেছি। অন্যান্য নিমন্ত্রিতরাও মাঝে মধ্যে এসে বাবার সঙ্গে দু একখান গল্প করে যাচ্ছিলেন। যাদের কথা বললেন তারা কি করেন? আজিজুল চাচা বাবার থেকে বয়সে অনেকটাই বড়। স্কুলে বাবার মাস্টার মশাই ছিলেন, খুব ভালো লোক, তবে কানে কিছু কম শোনেন। কবির সাহেব এক সময় বাবাদের পার্টনার ছিলেন। কয়েক বছর আগে বাবার জামাল চাচার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে যান, নিজে একটা বিজনেস শুরু করেন। সেই বিজনেস অবশ্য ভালো চলেনি। পার্টির কয়েক মাস আগেই বাবার কাছে এসে ক্ষমা টমা চেয়ে আবার বিজনেস জয়েন করতে চান বলে জানান। জামাল চাচা কিন্তু ওকে ফেরত নিতে চাইছিলেন,
কিন্তু শেষটায় বাবাই আপত্তি করেন। কবির সাহেব আম্মাকে এসে ধরেছিলেন। আম্মাও বাবাকে অনেকবার বলেছিল ওকে পার্টনার করতে। শেষমেশ বাবা বোধহয় রাজি হয়ে যান। তবে এই ফিরে আসা নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল বলে শুনেছি। কিন্তু কবির সাহেব মাঝে মধ্যেই বাবার কাছে এ নিয়ে তদবির করতে আসতেন। আচ্ছা, মিস্টার খানকে কি বিশেষ সম্মান দেওয়ার জন্য আপনার বাবার টেবিলে বসানো হয়েছিল স্যার? তা নয়, সবাই ঘুরে ঘুরে নানান চেয়ারেই বসছিলেন। আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা সবসময় বাবার টেবিলেই ছিলেন। মিস্টার খান কিছুক্ষণ বাদে এসে বোধহয় বসছিলেন। হ্যাঁ। একেনবাবুর কানে কথাটা কতটা গেল বুঝলাম না, কারণ উনি মন দিয়ে ছবিটা দেখছেন আর মাথা নাড়তে নাড়তে বলছেন, ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। আমি আর চুপ করে থাকতে পারলাম না, জিজ্ঞেস করলাম, কি এত ইন্টারেস্টিং পেলেন? এই ফুল যে বাংলাদেশে হয় স্যার আমার জানাই ছিল না। আপনি বেশ ভালো ফুল চেনেন দেখছি। তা স্যার একটু চিনি। টবের এই আবছা গোলাপি ফুলগুলো তো মনে হচ্ছে হাইড্রেঞ্জিয়া, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কোনগুলোর কথা বলছেন? এই যে স্যার দেখুন। দেখলাম অসংখ্য পাপড়িতে ঠাসা বেশ বড় গোল গোল সাদা আর আবছা গোলাপি রঙের ফুল টবের উপর ফুটে আছে। মধ্যে কয়েকটা অন্য ধরনের গাছ, তবে দুটো গাছ ছাড়া লম্বায় হাইড্রেঞ্জিয়ার থেকে তারা ছোট। বড় দুটো গাছের একটা আমি চিনতে পারলাম, ম্যাগনোলিয়া। আমাদের ক্যাম্পাসেই একটা আছে, আমার অফিস ঘর থেকে দেখা যায়। কিন্তু টবেও যে সেটা হয় জানা ছিল না। টব দুটো অবশ্য খুবই বড়। হাইড্রেঞ্জিয়ার টব তো কম নেই আপনাদের বাগানে। এই ছবিটাতেই অন্তত গোটা 25 দেখছি। এটা বাবার পৈতৃক সূত্রে পাওয়া নেশা। প্রতি বছর টবে 30টা করে হাইড্রেঞ্জিয়া গাছ করতেন। এটি আমি মোটামুটি আমার ধরুন জন্মকাল থেকেই দেখে আসছি। কোত্থেকে গাছগুলো পেয়েছিলেন? এই ট্র্যাডিশন চলে আসছে আমার বাবার আব্বার সময় থেকে। তিনি গাছ পাগল লোক ছিলেন। জমিদার নগেন্দ্র নারায়ণ চৌধুরী খুব বন্ধু ছিলেন তার। আপনারা হয়তো ওর নাম জানেন না, কিন্তু বাংলাদেশে এখনও নগেন্দ্র নারায়ণের একটা পরিচিতি আছে। পৃথিবীর নানান জায়গা থেকে উনি বীজ চারা সংগ্রহ করে এক চমৎকার বাগান করেছিলেন। বাবার আব্বাকেও তার কিছু কিছু বীজ আর চারা গাছ তিনি দিয়েছিলেন। তবে বেশিরভাগই এখন নষ্ট হয়ে গেছে, শুধু ওই হাইড্রেঞ্জিয়ার বেশ কিছু গাছ পড়ে আছে। আপনার শখ নেই স্যার? আমি তো এখন এখানে, আর আমার আম্মার সেরকম শখ নেই আর কি। টু ব্যাড স্যার। এরকম চমৎকার গাছগুলো ফুল 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 দেখেও আনন্দ। তা ঠিক, তবে নেশা না থাকলে এগুলো করা কঠিন। শীতের দেশে পেরিনিয়াল গাছগুলোকে আমাদের দেশে বাঁচিয়ে রাখা তো খুব একটা সহজ ব্যাপার নয়। আমিও তাই ভাবছিলাম স্যার, এই গাছগুলোকে গ্রীষ্মকালে কোথায় রাখেন? দেখেন, বাবা অনেক পয়সা নষ্ট করেছেন এগুলোর পেছনে। গাছের জন্য বাড়ির পেছনে ঘর বানিয়েছেন। এককালে বরফ দিয়ে ঘর ঠান্ডা রাখা হতো, পরে আবার এসি লাগান। নেশাগ্রস্ত না হলে কি আর এগুলো করা যায়? অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। উদ্ধত যত শাখার শিখরে হাইড্রেঞ্জিয়া গুচ্ছ। না, ওটা রোডোডেনড্রন হবে। উফ, কিন্তু কোনোদিন যদি ঢাকায় যাওয়া হয় তাহলে একবার আপনাদের বাড়ি গিয়ে গাছগুলো দেখব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবেন। বাড়ির আর কোনো ছবি এই সিডিতে আছে স্যার? হ্যাঁ, বেশ কিছু আছে, দাঁড়ান দেখাচ্ছি। এখানে আসার মাস দুয়েক আগে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম। তাতে বাড়ির ভিতরকার ছবি, সামনে রাস্তা, বাগান কিছুই বাদ দিইনি। দাঁড়ান, কোন ফোল্ডারে রয়েছে দেখি। ও হ্যাঁ, এই তো এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার দেখেন। বলে ফোল্ডারটা খুলে একটা ছবি ক্লিক করলো। এই যে স্যার, এইটা হলো গাড়ি বারান্দা দিয়ে বাড়িতে ঢুকলে সামনে যে বারান্দাটা চোখে পড়ে, সোজা যে দরজাটা সেটা বাবার অফিস ঘর। এখানে 90 ডিগ্রি ঘুরে ডান দিকে যে দরজাটা আছে সেটা দিয়ে ঢুকলে একটা লম্বা হল পাবেন, আর তার বাঁ পাশে 6টা পরপর গেস্ট রুম, প্রত্যেকটার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। আর 90 ডিগ্রি ঘুরে গেলে আপনি বাঁ দিকে দরজা দিয়ে ঢুকলে প্রথমে একটা লিফট পাবেন, আর তারপরে উপরে যাওয়ার সিঁড়ি, পাশেই ছেলেদের জন্য একটা বাথরুম, আর তারপরে একটা বড় হল ঘর। বৃষ্টি হলে সেখানেই পার্টিগুলো হয়, যা বলেছিলাম। হ্যাঁ, আর এই হল ঘরের শেষে মহিলাদের জন্য একটা বাথরুম আছে। তারপরে ছোট একটা কিচেন,
পার্টির সময় শুধু ওটাই ব্যবহার করা হয়। আর হল ঘরটার শেষে হয়েছে সিঁড়ির ঘর, ওখানেই সার্কিট ব্রেকার বক্সটা। একেবারে শেষে একটা সাইডের দরজা, কাজের লোকরা ওটা দিয়েই বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় যায়। গেস্ট রুমের হলঘরের শেষেও একটা দরজা আছে ওই কাজের লোকদের ঢোকবার জন্য। উপরে যাওয়ার একটা সিঁড়ি ছিল, কিন্তু সেই দরজাটা এখন সবসময় বন্ধই থাকে। দোতলাটা শুধু আমাদের, আর আত্মীয় স্বজন কেউ এলে তাদের কয়েকটা ঘর রয়েছে। আর এইখানে একটা হলঘর আছে। দাঁড়ান, এটার কিছু আলাদা ছবি আছে। দাঁড়ান, কোথায় আছে দেখি। এক কাজ করা যাক স্যার, এই সিটটা আমি রেখে দিই, পরে ধীরে সুস্থে আমি দেখব। আমি বোধহয় খুব বিরক্ত করে দিয়েছি না? মানে এই না 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 না, মোটেই না স্যার। তবে এগুলো অনেক সময় দিয়ে দেখতে হবে তো। আপনি যদি সিঁড়িটা রেখে যান তাহলে আমি ওগুলো দেখতে পারি, যদি কোনো আপত্তি না থাকে আর কি, তাহলেই। কি আশ্চর্য, আপত্তি থাকবে কেন? থ্যাংক ইউ স্যার। আপনি আর কিছু জানতে চান? না স্যার, আপাতত এই যথেষ্ট। এই সিঁড়িটা তো দিয়ে গেলেন, একটু ভালো করে দেখি। চোখে দেখার মতো বড় জিনিস তো কিছু নেই স্যার। মামুদ আর তারেক চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি আর প্রমথ একেনবাবুকে চেপে ধরলাম। জিজ্ঞেস করলাম, কি বুঝলেন মশাই? হয়তো নর্মাল ডেথই স্যার, তবে গোলমাল কিছু থাকলেও আশ্চর্য হব না। বাহ বাহ, খুব প্রোফাউন্ড স্টেটমেন্ট। তার মানে কেসটা আপনি নিচ্ছেন, তাই তো? কিসের কেস স্যার? বিরক্তকর। এর মধ্যেই একদিন বাড়ি ফিরে দেখি একেনবাবু কম্পিউটারের মনিটরে তন্ময় হয়ে মামুদের বাড়ি দেখছেন। কি দেখছেন এত বিভোর হয়ে? ফুলগুলো স্যার, হাইড্রেঞ্জিয়া ফুলগুলো দেখতে অপূর্ব। তা তো বুঝলাম, কিন্তু শুধু সেগুলো দেখছেন বলে তো মনে হচ্ছে না। কি যে বলেন স্যার, ফুলগুলোই দেখছি। দেখুন স্যার, কীরকম পিঙ্ক রঙের হাইড্রেঞ্জিয়ার মাঝখানে হঠাৎ চমৎকার একটা নীল রঙের হাইড্রেঞ্জিয়া। হ্যাঁ দেখলাম, কিন্তু তাতে অবাক হবার কি কিছু আছে? মানে হাইড্রেঞ্জিয়া কি নীল রঙের হয় না? হয় স্যার, নিশ্চয়ই হয়। তাহলে আসলে আগে এটাকে এখানে দেখিনি। হয়তো টপটা অন্য জায়গায় ছিল। তাছাড়া একই গাছে তো নানান রঙের ফুলও হতে পারে। মেন্ডেলের সূত্র জানেন না? কি ছাইয়ে তো গাছের বই পড়েন। এটা মন্দ বলেননি স্যার। চা খাবেন? আপনি বানাবেন? বানাতে পারি স্যার, কিন্তু আপনি অনেক ভালো বানান। তাহলে আর চা খাবেন কিনা জিজ্ঞেস করলেন কেন? বলতেই তো পারতেন যে একটু চা করে খাওয়াবেন কিনা। আপনিও কিন্তু স্যার প্রমথবাবুর মতো হয়ে যাচ্ছেন। ঠিক আছে, বুঝেছি, আসুন। বলে আমি কিচেনে গেলাম। স্টোভে জল চাপিয়ে খুঁজতে শুরু করলাম চা পাতা কিছু অবশিষ্ট আছে কিনা, কিন্তু পাওয়া গেল না। আমি টি ব্যাগ একদমই পছন্দ করি না, তার থেকে ইনস্ট্যান্ট কফি ভালো। কফি চলুক, কি বলেন? বেশ তো স্যার, আমেরিকায় কফি ভালো, দশমিন দেশে যদাচার। গরম জল হতে কয়েক মিনিট, কফিও সঙ্গে সঙ্গে হয়ে গেল। কফি নিয়ে বাইরের ঘরে বসতেই একেনবাবু বললেন, আচ্ছা স্যার, শরিয়াত আইন নিয়ে আপনি কিছু জানেন কি? সেটা আবার কি? ইসলামিক আইন? হ্যাঁ। শূন্য কেন? ওদের উত্তরাধিকার আইনটা বেশ গোলমেলে। আমি অনেক দিন আগে একটু দেখছিলাম, তারপর মাথা এত ঝিমঝিম করতে শুরু করলো যে হাল ছেড়ে দিলাম। তা শরীয়ত আইন নিয়ে হঠাৎ এত মাথা ব্যথা কেন? একটা অঙ্ক মিলছে না স্যার, ব্যাপারটা তাই একটু বোঝার চেষ্টা করছি। মানিক জোরদের জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয়ই জানবে। তারেক আর মামুদকে প্রমথ ইদানিং মানিক জোর বলতে শুরু করেছে। ব্যাড ইনফ্লুয়েন্স, আমিও হঠাৎ হঠাৎ বলে ফেলি আর কি। কারা? ও, তারেক সাহেব আর মামুদ সাহেবের কথা বলছেন? রাইট। নাও জানতে পারেন স্যার, হিসেবটা বেশ গোলমেলে। আচ্ছা ভালো কথা, ওদের খবর কি বলুন তো? কদিন ধরে বেপাত্তা। কি একটা কাজে বাইরে গেছেন, আমিও খোঁজ করছিলাম। আপনি আবার কেন খোঁজ করছিলেন? প্রবলেম সলভ হয়ে গেল নাকি? কি যে বলেন স্যার, প্রবলেম আছে কিনা তাই জানা নেই। তাহলে কি জানতে চাইছিলেন? হঠাৎ মনে হলো স্যার, বাইরের গাছ পরিবেশ পাল্টালে বাঁচিয়ে রাখা কঠিন। আবহাওয়ার কথা ছেড়ে দিন, মাটি আলাদা, অন্যরকম পোকামাকড়, যেগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতায় গাছগুলো নেই। এই সবের বিরুদ্ধে লড়াই করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
সোজা ব্যাপার নয় কিন্তু। আপনি কি মামুদের বাড়ির ওই হাইড্রেঞ্জিয়া, লাইলাক ওইসব গাছগুলোর কথা ভাবছেন? হ্যাঁ স্যার। দেখুন, আপনি এখন গাছ বিশারদ হয়ে গেছেন, আপনাকে কিছু বলতে সাহস হয় না। তবে যদি 50 বছর ধরে গাছগুলো বাংলাদেশেই জন্মায় আর মরেও থাকে, তাহলে প্রতিরোধ শক্তিটা বোধহয় এতদিনে গড়ে উঠেছে, তাই না? এটা ভালো বলেছেন স্যার। সমস্যাটা প্রথম দিকেই হয়েছিল। নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার উত্তর মামুদ দিতে পারবে না, ঠাকুরদা হয়তো পারতেন। গুড পয়েন্ট স্যার। একেনবাবু কথাটা একটু অন্যমনস্কভাবেই বললেন, তবে আমার বক্তব্য উনি কতটা কানে দিলেন সেটা অবশ্য বুঝলাম না। কোথাও নিশ্চয়ই একটা টেলিপ্যাথি কাজ করছিল। দরজায় বেল শুনে দেখি মামুদ আর তারেক। আরে এসো এসো, তোমাদের কথাই হচ্ছিল। এদিকে একেনবাবু তো ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন, তোমাদের এইসব বিদেশি গাছের মাটি, সার, ইনসেকটিসাইড এইসব সম্পর্কে আর কি। আমার কথাটা ধরতে না পেরে মামুদ একটু কনফিউজড মুখে তাকালো। ব্যাপারটা ওকে বিশদ করে বলতেই বলল, দেখুন, মাটির ব্যাপারটা জানি, কিন্তু সার আর ইনসেকটিসাইড সম্পর্কে বিশেষ কিছুই জানি না। মাটির ব্যাপার মানে? প্রতি বছর বাবা বাংলাদেশের উত্তরের কোনো একটা জায়গা থেকে নাকি মাটি আনাতেন। কেন সে প্রশ্ন করবেন না। বাবা বিশ্বাস করতেন ওই মাটি না পেলে নাকি গাছ বাঁচবে না। আমার ধারণা ওর আব্বা সেখান থেকেই প্রথম মাটি এনেছিলেন, তাই বাবা আর চান্স নেননি। তুমি না জানলে সেই মাটি এখন আসবে কোত্থেকে? ধরে নিচ্ছি জামাল চাচা জানেন, নইলে সমস্যা। তার উপর আমি তো আবার এখানে। এই যে একেনবাবু, কী ধরনের মাটি দরকার? অনেক বইপত্র তো লাইব্রেরি থেকে এনেছেন, ছেলেটাকে একটু হেল্প করুন। স্যার, আপনি কিন্তু সত্যিই প্রমথবাবুর মতো হয়ে যাচ্ছেন। সেটা কি কমপ্লিমেন্ট? রান্নার ব্যাপারে নিশ্চয়ই স্যার। দুর্দান্ত কফি বানিয়েছেন আজ। আরেক কাপ চান নাকি? চাই স্যার, কিন্তু বলতে বাঁধো বাঁধো ঠেকছে। হ্যাঁ, আমি ওদের জন্য বানাচ্ছি, সুতরাং আরেক কাপ চা বানাতে কোনো অসুবিধে নেই। বাঁচালেন স্যার, আসলে আজ মাথাটা বড্ড দৌড়েছে। আরেক প্রস্থ কফি বানানো হলো। আমার চেয়ে তারেকই বেশি খাটলো। কাপ ডিশ ধুয়ে জল গরম করে আমি শুধু ওই 8 চামচ ইনস্ট্যান্ট কফির গুঁড়ো ঢেলে চামচ দিয়ে নাড়লাম। কফি খেতে খেতে একেনবাবু হঠাৎ মামুদকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, আপনার আম্মাকে দেখে খুব বেশি বয়স কিন্তু মনে হলো না। আসলে খুব বেশি বয়স ওর হয়নি। একেনবাবু বোধহয় দ্বিতীয় প্রশ্নটা করবেন কিনা ভাবছিলেন, তার আগেই মামুদ বলল, উনি আমার নিজের মা নন, তিনি অনেক দিন হলো মারা গেছেন। একেনবাবুর চোখে তখনও প্রশ্ন দেখে মামুদ বলল, আমার এই আম্মাকে বাবা শাদি করেন বছর 10 হলো। এটুকু বলার পর মামুদের স্বাভাবিক সংযম ভেঙে গেল। অনেকগুলো কথা প্রায় অনাবশ্যকভাবেই বলে ফেলল। দেখেন, আমার সঙ্গে আমার আম্মার সম্পর্ক খুব একটা ভালো নয়। উনি আমার থেকে বছর কয়েকের বড় মাত্র, খুব গরিব ঘর থেকে এসেছেন। কেন কিভাবে বাবার সঙ্গে ওর পরিচয় হলো, শাদি হলো, সেটা আমি জানি না। আমি বোর্ডিং স্কুলে পড়তাম, এসে দেখি উনি বাড়িতে এসে গেছেন। কোনোদিনই আমার তার সঙ্গে সেরকম বনেনি, দরকার মতো কথাবার্তা যা হতো। বাইপাস হওয়ার আগে যখন বাবার প্রাণ প্রায় যায় তখন প্রথম আম্মা আমার সঙ্গে অত্যন্ত সুব্যবহার শুরু করেন। আসলে ওর বোধহয় ভয় হয়েছিল বাবার মৃত্যুর পর আমি যদি ওকে না দেখি। সে ব্যাপারে ওর খুব চিন্তা নেই, এটা আমি ওকে নিশ্চিত করেছিলাম। তাছাড়া জামাল চাচাও তখন এগিয়ে এসে ওকে সাহস দেন, বলেন যে ওনার কোনো অর্থকষ্ট হতে দেবেন না। কেন স্যার, আপনাদের শরিয়াত আইনে বিধবা স্ত্রীরা কিছু পান না? দেখেন, কিছু পান, ধার দেনা সব বাদ দিয়ে যা থাকে তার 8 ভাগের 1 ভাগ উনি পেতেন, বাকি আমি। তবে বাবার ধার দেনা কি ছিল সে বিষয়ে আমি জানতাম না। আর উনি যেরকম আরামের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছিলেন, সেই ঠাঁট ওর পক্ষে বজায় রাখা হয়তো সম্ভব ছিল না। আপনার বাবার সঙ্গে ওনার সম্পর্ক কীরকম ছিল? প্রশ্নটার উত্তর সোজাসুজি মামুদ দিল না, শুধু বলল, দেখুন, আম্মা কম বয়সী, সুন্দরী, বাবা পছন্দ করেই শাদি করেছিলেন। আপনার আম্মার কোনো ছেলেপুলে হয়নি? একটি হয়েছিল শাদির কয়েক বছর পরে, কিন্তু বাচ্চাটা জন্মানোর পরেই মারা যায়। আপনি বলেছিলেন স্যার আপনার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে আপনার আম্মা আর বাবার মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করেছিলেন। তার মানে স্যার আগে নিশ্চয়ই ওদের সম্পর্কটা ভালো ছিল। আমি কি ভুল কিছু বলছি স্যার? দেখেন,
আপনি ভুল বলেননি। আসলে আম্মাকে আমি খুব পছন্দ করি না, ফলেই ওর সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার খুব একটা সুবিধা হয় না। আচ্ছা, আপনাদের সমাজে দেনমোহরের একটা ব্যাপার আছে না? বুঝেছি আপনি কি জানতে চাচ্ছেন। না, আমার মনে হয় না। বাবা ওকে বিয়ে করার সময় বিরাট কোনো দেনমোহরে রাজি হয়েছিলেন বলে আমার মনে হয় না। দেখুন, আমি জানি না আসলে, কিন্তু বাবার অসুখের সময় আম্মা সেই নিয়ে আমাকে ওর চিন্তার কথাটা বোধহয় বলেছিলেন। আচ্ছা, দেনমোহর ব্যাপারটা কি? ওটা খানিকটা আপনাদের স্ত্রীধনের মতো। মুসলমান স্বামীরা দেনমোহরের টাকাটা মৃত্যুর আগে স্ত্রীকে দিতে বাধ্য। অর্থাৎ কেউ মারা গেলে তার সম্পত্তি থেকে দেনমোহরের টাকাটা প্রথমেই বিধবা স্ত্রীর কাছে চলে যায়। তারপর অন্যান্য ঋণ কর্জ ইত্যাদি মিটিয়ে যা বাকি থাকে সেটা তো ওয়ারিসদের মধ্যে ভাগ করা হয়। আপনার বাবার কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল? না। আপনি শিওর? হ্যাঁ, কারণ আনোয়ার চাচা বাবাকে বেশ কয়েকবার বলেছিলেন লাইফ ইন্স্যুরেন্সের কথা। বাবা খুব একটা আমল দেননি। বলতেন ঘর বাড়ি সম্পত্তি উনি যা রেখে যাচ্ছেন সেটাই নাকি ওর সব থেকে বড় ইন্স্যুরেন্স। ভেরি ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? যা স্যার, 7টা বেজে গেছে। আমার আবার ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। চললাম স্যার। এই বলে তড়ি ঘড়ি জুতো টুতো পরে অদৃশ্য হয়ে গেলেন একেনবাবু। মামুদ আর তারিকের হতভম্ব ভাব দেখে আমি বললাম, হ্যাঁ, টিপিক্যাল একেনবাবু, মাথায় কি ঘুরছে কারো বোঝার সাধ্য নেই। আজ সকাল থেকে একেনবাবু আবার বারান্দার গাছগুলো নিয়ে লেগেছেন। আমাকে অনেকক্ষণ বোঝাবার চেষ্টা করেছেন যে একটা বড় আয়না কিনে সেটা যদি বারান্দার রেলিংয়ের সঙ্গে একটা ব্র্যাকেট দিয়ে আটকে অন্য প্রান্তে লাগানো যায়, তাহলে সূর্যের আলো তাতে রিফ্লেক্ট করে ওর দুটো টবে এসে পড়বে। আর দুটো টবই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। অন্যগুলোতে যেসব গাছ আছে তারা নাকি ছায়াতেও বাঁচবে, যদিও ফুল ভালো হবে না। কি আপনি ঠিক চেক করে দেখেছেন তো দুটো টব আলো পাবে কিনা? হ্যাঁ স্যার, থিওরি অফ রিফ্লেকশন তো সহজ অঙ্ক, কিন্তু কঠিন ব্যাপার হলো আপনাদের সম্মতি পাওয়া। সেটা পাবেনও না। আয়না ভেঙে নিচে কারোর মাথায় পড়লে খুনের দায় জেলে যাবে কে? আপনি না আমরা? না 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 না, পড়ে যাবে কেন স্যার? ব্র্যাকেটে নাট বল দিয়ে টাইট 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 করে লাগানো থাকলে পড়বে না। আপনি এক কাজ করুন তো, সবকটা টব ওই মামুদকে দিয়ে দিন। ওদের কম্পিটেন্ট মালিটা আছে না, বিদেশি গাছ বাছিয়ে অভ্যস্ত। ওরা আপনার গাছকে অনেক ভালো দেখভাল করবে। আপনি না স্যার, সত্যি। একেনবাবু ওর এই ব্রিলিয়ান্ট আইডিয়াটা এভাবে উড়িয়ে দেওয়া হলো বলে একটু ক্ষুণ্ণই হলেন। আমার খারাপ লাগলো। বললাম, দোকানে তো গ্রো লাইট বিক্রি করে দেখেছি, তারই একটা কিনে লাগান না। ওগুলো খুব এফেক্টিভ নয় স্যার। কোথায় সূর্যের আলো আর কোথায় গ্রো ল্যাম্প? আরে মশাই, নেই মামার থেকে তো কানা মামা ভালো নাকি? তা ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত ঘ্যান ঘ্যান করছেন, ইলেকট্রিসিটি না হয় আমরা শেয়ার করব। তবে হ্যাঁ, এও আপনাকে কিন্তু বলছি, এর থেকে অনেক সস্তা হতো যদি আপনি সপ্তাহ অন্তর কিছু ফুল কিনে বাড়িতে আনতেন। এই মাটি জলে বারান্দা কাদা করতেন না, ফুলও বাড়িতে থাকতো, তার ভ্যারাইটিও অনেক বেশি। কিন্তু নিজের হাতে বাগান করার আনন্দটা তো থাকতো না। আরে সেটা তো শুধু আপনি উপভোগ করছেন, আমরা সাফার করছি। এক্ষেত্রে সবাই উপভোগ করতাম, আপনার ম্যাডাম ফ্রান্সিসকাও। একেনবাবুর ভাগ্য অতি সুপ্রসন্নই বলা যায়, কারণ ঠিক এই সময় ফ্রান্সিসকা এসে হাজির। একেনবাবুর কীর্তিকলাপ দেখে সে মুগ্ধ। মাই গড, কি চমৎকার গাছগুলো হয়েছে ডিটেকটিভ। আমি শিওর কদিন বাদেই বড় বড় ফুল হবে। আই এম ট্রাইং স্যার, স্যাডাম ম্যাডাম। আমাদের অনেক নেগেটিভ ফিডব্যাক সত্ত্বেও তোমরা এত নেগেটিভ কেন? নেচারকে নার্চার করছেন মাই ডিয়ার ডিটেকটিভ। ফ্রান্সিসকা একেনবাবুকে খুব পছন্দ করে, স্নেহভরে মাই ডিটেকটিভ বলে ডাকে। একেনবাবুও ফ্রান্সিসকাকে দেখলে বেশ মনে বল পান একটা, এবং আমাদের বিরুদ্ধে যা যা কমপ্লেইন সব নির্ভয় ব্যক্ত করেন। তার জন্য ফ্রান্সিসকার মিষ্টি তিরস্কার আমাদের সহ্য করতে হয়, এটাই রুটিন আর কি। একটু সূর্যের আলো জোগাড় করার চেষ্টা করছিলাম ম্যাডাম, কিন্তু ওরা আপত্তি করছেন। কেন? ফ্রান্সিসকা অনুযোগ ভরা জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তা আইডিয়াটা কি সেটা তুমিই জিজ্ঞেস করো। একেনবাবু বিশদ করে আয়নার কথাটা বললেন। দ্যাটস ব্রিলিয়ান্ট। সিটি কোডে না আটকালে নিশ্চয় করা যেত। এইখানেই আমাদের সঙ্গে ফ্রান্সিসকার তফাৎ।
বারণ করবে, কিন্তু এমনভাবে করবে যে মনে হবে বারণ করছে না বোধহয়। কিন্তু ডিটেকটিভ, আমাকে তোমার বলতে হবে তুমি কি ফার্টিলাইজার দিচ্ছ। ইমপেশেন্স গাছগুলো সত্যিই কি হেলদি লাগছে। মিরাকেল গ্রোর একটা স্পেশাল ব্র্যান্ড কিনেছি ম্যাডাম, দেখলাম ওটাই বলছে এই গাছের পক্ষে সবচেয়ে ভালো। তুমি এক কাজ করো ডিটেকটিভ, আমার অ্যাপার্টমেন্টের বারান্দায় আলো আসে, তোমার যে গাছগুলোতে আলো দরকার সেগুলো ওখানে রাখতে পারো। আমার শুধু ওই একটা ছোট পট আছে, তোমার কয়েকটা পট ওখানে রাখতে কোনো অসুবিধাই নেই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। প্রমথবাবু তো এগুলোকে ঢাকায় পাঠিয়ে দিতে বলছিলেন। ঢাকা? ইউ মিন বাংলাদেশের ঢাকা? হ্যাঁ ম্যাডাম। ইউ আর রিয়েলি নটি। প্রমথ কাঁধ ঝাঁকালো। আজকে কি মেনু স্যার? ফ্রান্সিসকা এলেই এই টেকনিকটা একেনবাবু ব্যবহার করেন। ফ্রান্সিসকা রান্না করতে ভালোবাসে, আর ভালোবাসে খাওয়াতেও, কিন্তু ফ্রান্সিসকার রান্না করার ব্যাপারটা খুব ইলাবোরেট। আমাদের সমস্ত পটস অ্যান্ড প্যান্স তাতে লেগে যায়, তারপর সেগুলো ধুতে ধুতে আমার আর প্রমথর মানে যাকে বলে প্রাণান্তকর অবস্থা। একেনবাবু অবশ্য ওর সার্ভিস ভলান্টিয়ার করেন, কিন্তু সেটা নেওয়া মানে আরও বাড়তি কাজ। এখানে ওখানে নোংরা লেগে থাকবে ছড়িয়ে ছিটিয়ে একাকার, সেগুলো আবার স্পট করে করে ধোয়া। ফ্রান্সিসকা রান্না করলেও খাওয়াটা যেমন তেমন ভাবে কিন্তু করা যাবে না। সুন্দর করে টেবিল সাজিয়ে প্লেসম্যাটের উপর প্লেট, গ্লাস, ন্যাপকিন, কাঁটা চামচ এই সমস্ত রেখে মোমবাতি জ্বালিয়ে স্যালাড, ব্রেড, ওয়াইন সহযোগে সেই রান্না খেতে হবে। সমস্ত ব্যাপারটা একটা প্রোডাকশন, সেটা শর্টকাট করা মানে ওকে কষ্ট দেওয়া। আর কে বা চায় কোনো সুন্দরীর কষ্টের কারণ হতে? তাছাড়া মেয়েটা রান্না করে চমৎকার, আর তার চেয়েও চমৎকার ওর হৃদয়টা। প্রমথর ভাগ্য যে এরকম একটা মেয়ে ওর প্রেমে পড়েছে। কিন্তু কাপ, ডিশ, পটস, প্যান এই সমস্ত ধোয়ার রূঢ় বাস্তবটা উপেক্ষা করা যায় না। তাই আবার ধুয়ো তুলেছেন দেখে প্রমথ ধমকে বলল, উফ, আপনি এত হ্যাংলা কেন মশাই? আবার পো ধরলেন। ফ্রান্সিসকা এখন বেশ বাংলা শিখে গেছে, সহজ সহজ কথাগুলো ধরতে পারে। তাছাড়া যে রেটে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি তাতে বাংলা না জানলেও মূল বক্তব্য মোটামুটি ভালোই বোঝে। কিন্তু হ্যাংলা আর পো শব্দটা ধরতে পারল না। জিজ্ঞেস করলো, হ্যাংলা কি ওটা? ওটা ট্রান্সলেট করা যায় না। আর পো? ওটাও কঠিন। আসলে ম্যাডাম আমি খাবারের কথা তুলেছিলাম বলে ওরা রাগ করেছেন। আপনাকে আবার রান্না করতে হবে তো। ওমা, এতে রাগের কি আছে? আমার তো ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে। আর আপনার রান্নাও একেবারে এক্সেলেন্ট ম্যাডাম। আরে বাস, আচ্ছা নেমো খারাম তো আপনি মশাই। প্রতিদিন তো বেশ ভালোই সাঁটান আমার রান্না। কি যে বলেন স্যার, দেখুন একজনকে ভালো বলা মানে কি আরেকজনকে খারাপ বলা? আপনার রান্নার প্রশংসা তো আমি সব জায়গাতেই করি। উফ, ইউ আর সো কম্পিটিটিভ। কথাটা বলেই প্রমথর মাথায় আদর করে হাত বুলিয়ে ফ্রান্সিসকা রান্নাঘরের দিকে গেল। একেনবাবুও গেলেন ওর পেছন পেছন। মাঝে মাঝে না একেনবাবুটাকে খুন করে দিতে ইচ্ছে হয়। আমার কানে কানে সেটা জানিয়ে প্রমথও গেল কিচেনটাকে একেনবাবু আর ফ্রান্সিসকার যুগ্ম আক্রমণ থেকে রক্ষা করতে। তবে ভগবান আছেন, একেনবাবুর একটা ফোন ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছ থেকে। মাই গড, আপনি শিওর স্যার? গ্রেট নিউজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফোনটা নামাতেই আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মামুদ সাহেবের বাবার ব্যাপারটা নিয়ে। ক্যাপ্টেন স্টুয়ার্টের মধ্যে জড়ালেন কি করে? উনি বাংলাদেশের কনসাল জেনারেলকে খুব ভালো চেনেন স্যার। আমি কতগুলো জিনিস জানতে চেয়েছিলাম, উনি বাংলাদেশের কনসালের থ্রুতে ঢাকা পুলিশকে দিয়ে কাজটা করিয়েছেন। কাজ? কি কাজ? কখন যে প্রমথ আর ফ্রান্সিসকা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে খেয়াল করিনি। বলছি স্যার। কি ব্যাপার ডিটেকটিভ, আমাকে তো কিছুই বলনি। বলছি ম্যাডাম, বলছি, কিন্তু তার আগে মামুদকে একটু খবর দেওয়া দরকার। দাঁড়ান, আমি ফোনটা করছি, সেই সঙ্গে পিৎজারও অর্ডার করছি। ফ্রান্সিসকা তাহলে রান্না করতে গিয়ে গল্পটা মিস করবে না। এক ঢিলে চমৎকারভাবে দুটো পাখি মারল প্রমথ। কয়েক মিনিটের মধ্যেই নিচ থেকে তারিখ এলো। মামুদকে কোম্পানির কাজে দুদিনের জন্য শিকাগো যেতে হয়েছে। প্রমথ বলল, মামুদের জন্য অপেক্ষা না করে যা জানলেন আমাদের বলুন, ওকে না হয় আবার পরে বলবেন। এর মধ্যেই প্রমথ সংক্ষেপে ফ্রান্সিসকাকে মামুদের বাবার মৃত্যুর ব্যাপারটা বলে দিয়েছে। সেও একেনবাবুকে বলল, ডিটেকটিভ,
সব কিছু না শুনে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমরা সবাই ভালোভাবে গুছিয়ে বসার পর একেনবাবু তারেককে বললেন, একটু আগে ক্যাপ্টেন স্টুয়ার্ট আমাকে ফোন করেছিলেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট? উনি নিউ ইয়র্ক পুলিশের ক্রিমিনাল ডিভিশনের হেড। আমাকে খুব স্নেহ করেন স্যার। না না, ওর কথা আমি বাপি বাবুর কাছে শুনছি, কিন্তু প্রসঙ্গটাতে বুঝতে পারছি না। মামুদ সাহেবের কেসের ব্যাপারটা নিয়ে স্যার ওর কাছে একটু সাহায্য চেয়েছিলাম। তা উনি ফোনে যে খবরটা দিলেন সেটা শুনে আমি মোটামুটি নিঃসন্দেহ যে মামুদ সাহেবের বাবার মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়। কথাটা শুনে শুধু তারেক নয়, আমি আর প্রমথও অবাক। ক্যাপ্টেন স্টুয়ার্ট ওকে এমন কি খবর দিতে পারেন যার থেকে এত দূরে বসে উনি এরকম একটা জোরদার কনক্লুশন করে ফেললেন? কি সর্বনাশ! তার মানে মামুদ যা আশঙ্কা করছিল সেইটা তো ঠিক, কিন্তু আপনি কি করে নিশ্চিত হইলেন? বলছি স্যার, সেই জন্যই তো আপনাদের ডেকেছিলাম, কিন্তু মামুদ সাহেবকে তো পাওয়া গেল না। ওর শিকাগো হোটেলের নম্বরটা আমার কাছে আছে। হ্যাঁ, কিন্তু ফোনে এটা না জানানোই ভালো স্যার। হ্যাঁ, তা ঠিক, তবে ফিরে এসে খবরটা যখন শুনবে একেবারে ভেঙে পড়বে। কিন্তু আপনি এ ব্যাপারে একেবারে নিঃসন্দেহ? মোটামুটি নিঃসন্দেহ স্যার। পুরোপুরি নিঃসন্দেহ হতে গেলে ঢাকা পুলিশের আরও অনেক কিছু করণীয় আছে। খুনি কে? স্যার, মামুদ সাহেব জানতে চেয়েছিলেন মৃত্যুটা অস্বাভাবিক কিনা। সেটার উত্তর পাওয়াটা স্যার কঠিন হলেও দারুণ শক্ত নয়, কিন্তু খুনিকে সেটা এখানে বসে জোর দিয়ে বলাটা স্যার ফ্র্যাঙ্কলি অসম্ভব। উফ, তা একটু কম জোর দিয়েই বলুন না হয়। স্যার, আমার একটা থিওরি আছে, সেটাই ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলেছি ঢাকার পুলিশকে জানাতে। সেই থিওরিটা কি, সেটা কি কইবেন? থিওরিটা পিওর থিওরি স্যার, ঠিক নাও হতে পারে। আহ, এত ভনিতা না করে শুরু করুন না। করছি স্যার, করছি, কিন্তু যা আমি বলছি সেটা একটু সাফাই না গিয়ে বলাটা অনুচিত হবে। হয়েছে অনেক সাফাই, এবার বলুন। মামুদ সাহেবের বাবাকে খুন করা হয়েছিল ওনার অরেঞ্জ জুসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে। বাবা, আপনি একেবারে বিষের নাম জেনে বসে আছেন। সেই তথ্যটাই আমাকে ক্যাপ্টেন স্টুয়ার্ট দিলেন স্যার। কি যাতা বলছেন মশাই, জুসটা তো পুলিশে পরীক্ষা করলো, কিচ্ছু তো পাইনি। সেটা জানি স্যার। তাহলে? তুই চুপ কর না, একেনবাবুকে বলতে দে। বলছি স্যার, সোজাসুজিই বলছি, কিন্তু জিনিসটাতে এত প্যাঁচ রয়েছে যে গুছিয়ে বলাটা খুব কঠিন। ডিটেকটিভ, ইউ টেক ইউ টাইম। তুমি বলো, আমরা শুনছি। ইউ কিপ কোয়াইট। ফ্রান্সিসকা এবার প্রমথকে চুপ করানোর ভার নিল। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আলো নেভার ব্যাপারটা দিয়েই শুরু করি। আমার বিশ্বাস আলোটা ওভারলোড বা ডিফেক্টিভ ব্রেকারের জন্য নেবেনি, ওটা সার্কিট ব্রেকার অফ করেই নেবানো হয়েছিল যাতে খুনি মাসুদ সাহেবের অরেঞ্জ জুসের গ্লাসটা সরিয়ে সেই জায়গায় পটাশিয়াম সায়ানাইড মেশানো বিষাক্ত একটা গ্লাস রাখার সুযোগ পান। তারপরে আলো জ্বলে উঠল। জামাল সাহেব আর মামুদ সাহেবের পিসেমশাই যখন টোস্ট দিলেন তখন সেই বিষাক্ত জুসটা মাসুদ সাহেব খেলেন। এখন খুনির চিন্তা ছিল যে জুসটা খেয়ে মাসুদ সাহেবের মৃত্যু হলে সেই জুসটা সম্ভবত পরীক্ষা করা হবে, সুতরাং সেই বিষাক্ত জুসটাকে সরাতে হবে। সেই জন্যই আবার বাতি নেভাতে হলো। দ্বিতীয়বার আলো নেভা মাত্র খুনি মাসুদ সাহেবের বিষাক্ত গ্লাসটা পাল্টে ওনার পুরনো গ্লাসটা সামনে রেখে দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। প্রমথ আর চুপ করে থাকতে পারল না। আপনি একটা অবাস্তব কথা বলছেন একেনবাবু। খুনি অরেঞ্জ জুসে বিষ মিশিয়েছিল সেটা যদিও বা সম্ভব হয়, কিন্তু দৌড়ে গিয়ে আবার আলো নিভিয়ে এসে সেই গ্লাসটা সরিয়ে অন্য একটা গ্লাস মাসুদ সাহেবের সামনে রাখাটা ইটস ইম্পসিবল। স্যার, আমারও তাই বিশ্বাস। হ্যাঁ, তাহলে? আপনি যে যুক্তি দিলেন সেটা ভেবে আমারও তাই মনে হয়েছে স্যার। খুনির একজন সাহায্যকারী ছিল। তার মানে আপনি কইতে চান সাহায্যকারী এমনভাবে দুবার বাতি নিভাইছিল যাতে খুনি তার কাজগুলো করতে পারে, আশেপাশের লোকেদের সন্দেহ না জাগায়, তাই তো? দুবারই যে সাহায্যকারী বাতি নিভিয়েছিল তা আমি বলছি না স্যার, কিন্তু টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয় স্যার, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা মামুদ সাহেবের বাড়িটা ভালো করে জানেন। মানে তাদের বাড়ির ভেতরে দেখলে বাড়ির লোকজন কেউ তাদের সন্দেহ করবে না। তার মানে বাড়ির কাজের লোক এর মধ্যে জড়িত? তা তো বলিনি স্যার, তবে সেটা নিশ্চয়ই একটা পসিবিলিটি।
কিন্তু প্রবাবিলিটি নয়। উফ, তোমরা সবাই চুপ করবে। ফ্রান্সিসকা আমাদের সবাইকে একটু বকুনি স্বরেই বলল, তারপর একেনবাবুকে বলল, তুমি বলো ডিটেকটিভ। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নিজের বিশ্বাস খুনি প্রথমবার নিজেই একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে সার্কিট ব্রেকারটা অফ করেছিলেন। সেই সময়ই তিনি সবার আড়ালে সেই জুসে বিষটা মেশান। মামুদ সাহেব যখন গেলেন কি হয়েছে দেখতে, তাতে যে সময়টুকু লাগলো সেই সময়ের মধ্যে তিনি ফিরে এসে অন্ধকারে মাসুদ সাহেবের গ্লাসটা সরিয়ে বিষের গ্লাসটা সেখানে রেখে দেন। তারপর মাসুদ সাহেব যখন সেটা খান, তার অল্পক্ষণের মধ্যেই আলো আবার নিভে যায়। এবার আলোটা নেভে ওর এক সাহায্যকারী ব্রেকারটি অফ করেন বলে মামুদ সাহেব আবার ছোটেন সার্কিট ব্রেকার বক্সের দিকে। কিন্তু যাবার পথে মিস্টার খান আর সিঁড়ির ঘরে মালি রহিমকে ছাড়া কাউকে দেখতে পান না। আর আগে থেকেই বলেছি, সেই সময়ে খুনি মাসুদ সাহেবের গ্লাসটা আবার পাল্টে দেন। বিষক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি যখন ঢলে পড়ে যাচ্ছেন, তখন খুনি চট করে সেই বিষাক্ত জুসটা পাশে একটা ফুলের টবে ফেলে দেন, যাতে কোনো মতেই সেটা ভুলে আর কেউ না খান বা পুলিশের হাতে পরীক্ষার জন্য না যায়। আরে কিন্তু এইটাই যে ঘটেছিল সেটা আপনি জানলেন কি করে? কারণ স্যার, খুনি অরেঞ্জ জুসটা হাইড্রেঞ্জিয়ার টবে ফেলেছিলেন। সো হোয়াট? ফলে হাইড্রেঞ্জিয়ার রংটা পাল্টে গেল। কি বলছেন মশাই জাতা? ঠিক কথাই বলছি স্যার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু বাপিবাবু দেখেছেন সমস্ত সাদা আর আবছা পিঙ্ক রঙের হাইড্রেঞ্জিয়া ফুলের মধ্যে শুধু একটা রং নীল, আর সেই নীল রঙের হাইড্রেঞ্জিয়া পার্টির দিন ছিল না। আমি কিন্তু খুব ভালো করে পার্টির সময় ছবিগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। ছিল কি, আমি মামুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কোনো নতুন ফুল গাছ আনা হয়েছে কিনা। ওনার উত্তর, না, টবের মাটিগুলো আসে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে, যেখানে মাটিতে প্রচুর প্রচুর অ্যালুমিনিয়াম আছে। আমি জানি স্যার, আমার এই গাছপালা নিয়ে খ্যাপামি এইসব দিয়ে আপনারা হাসাহাসি করেন, কিন্তু জানেন স্যার, হাইড্রেঞ্জিয়া গাছ যদি অ্যালুমিনিয়াম কম্পাউন্ড শরীরে টেনে নিতে পারে, তাহলে তার ফুলের রং হয়ে যায় নীল। কিন্তু সেটা তখনই হতে পারে যখন মাটি অম্লযুক্ত বা অ্যাসিডিক হয়। যেই মুহূর্তে অরেঞ্জ জুস টবের মধ্যে পড়ল, সেই টবের মাটি হয়ে গেল অ্যাসিডিক, আর হাইড্রেঞ্জিয়াও তার রং পাল্টালো, হয়ে গেল নীল। সমস্ত পিঙ্ক হাইড্রেঞ্জিয়ার মধ্যে হঠাৎ স্যার ওই নীল রং দেখে আমি ভেবেছিলাম, কেন একটা টবের মাটি অ্যাসিডিক? টবগুলো সব টেনিস কোর্টের পাশে, সুতরাং সেখানে জুসটা ফেলার সম্ভাবনা প্রচুর। আরে দাঁড়ান দাঁড়ান, কিন্তু অন্য কেউ তো তাদের জুসটা কোনো কারণে টবে ফেলতে পারে। তা পারে স্যার, সেইটা জানতেই আমি ক্যাপ্টেন স্টুয়ার্টের সাহায্য নিয়েছিলাম। তিনি বাংলাদেশের কনসুলেট জেনারেলকে বলে বাংলাদেশের পুলিশ দিয়ে নীল রঙের হাইড্রেঞ্জিয়ার টপটা পরীক্ষা করতে বলেন। সেইখানে স্যার পটাশিয়াম সাইনাইড ট্রেস পাওয়া গেছে। সেটাই হলো ক্যাপ্টেন স্টুয়ার্টের খবর। মাই গড! কিন্তু কেই কাজটা করলেন? এবার তো আমার থিওরির কথাই এসে গেল স্যার। পসিবিলিটি তো তিনজন: মামুদের জামাল চাচা, মিস্টার খান আর কবির। আজিজুল সাহেবকে আমি বাদ দিচ্ছি। চমৎকার স্যার। আর সহকারীকে? তা গোয়েন্দা তো আপনি মশাই। আমার ধারণা স্যার, খুনি হলেন মামুদ সাহেবের জামাল চাচা। তিনিই প্রথমে গিয়ে সার্কিট ব্রেকার অফ করেছিলেন। মামুদ সাহেব যখন বাড়িতে ঢোকেন, তখন বাথরুমের সামনে জামাল চাচার সঙ্গে ওর দেখাও হয়। মামুদ সাহেব সার্কিট ব্রেকার যেদিকে আছে সেদিকে হাঁটা দিতেই জামাল চাচা বিষাক্ত জুসটা হাতে নিয়ে পার্টির দিকে চলে আসেন। সেখানে এসে গ্লাসটা মাসুদ সাহেবের সামনে রেখে আলো জ্বলতেই মাসুদ সাহেবের হাতে একটা টোস্ট দেন। টাইমিংটা এমনভাবে করা হয় যে টোস্টের পরে পরেই আবার আলো নিভে যাবে। জামাল চাচার সাহায্যকারীর দৌলতে স্যার সেটা হয়েও যায়। সেই সুযোগে জামাল চাচা বিষাক্ত গ্লাসটা সরিয়ে মাসুদ সাহেবের প্রথম গ্লাসটা ওর সামনে রেখে দেন। সাহায্যকারীটি কে? কেন, মিস্টার খান? না স্যার, না। দ্বিতীয়বার আলো নেবার আগে মিস্টার খান বাড়িতে ঢুকেছিলেন ঠিকই, এবং খুব দ্রুত হেঁটে বেরিয়েও আসছিলেন,
কিন্তু তিনি যত দ্রুতই হাঁটুন, এমনকি দৌড়লেও সার্কিট ব্রেকার অফ করে বাড়ির বাইরে এসে মামুদ সাহেবের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না স্যার। তিনি সার্কিট ব্রেকারটা অফ করেননি। যিনি সার্কিট ব্রেকার অফ করেছিলেন তিনি সাইডের দরজা দিয়ে বেরিয়ে পার্টিতে চলে আসেন। তা তো বুঝলাম, কিন্তু লোকটিকে আপনাদের মনে আছে কি না জানি না স্যার, জামাল চাচা মামুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন ওর আম্মা কোথায়। সেটা কিন্তু একটা সাধারণ প্রশ্ন নয়। জামাল চাচা শিওর হতে চাচ্ছিলেন যে ওর অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো জায়গায় রয়েছেন কিনা। যেই মুহূর্তে উনি জানলেন যে আম্মা বাড়িতে এসে গিয়েছেন, উনি দ্রুত পার্টির দিকে চলে গেলেন। আসলে পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে প্ল্যান করা ছিল। বোঝো, অফ অল দ্য পিপল শেষে আম্মা। আরে কেন? আচ্ছা, যাই বলুন আপনি, আমার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। কোথাও একটা ফাঁক আছে। খুনের মোটিভটা কি? সুখ বা অর্থ কোনোটাই নয়। আর মামুদের কাছেই শুনেছি যে ওর বাবার মৃত্যু জামাল চাচাকে বিধ্বস্ত করেছে, আর্থিক আর মানসিক দুভাবেই। আম্মারও আর্থিক দিক থেকে বিরাট লাভের কোনো সম্ভাবনা দেখছি না। ইউ আর রাইট স্যার, এটা আমাকেও বদার করেছে স্যার, বদার্ড মি এ লট। তারপর মনে হলো এর একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ স্যার, আছে ব্যাখ্যা। সেইটাই এখন ঢাকার পুলিশকে অনুসন্ধান করে দেখতে হবে ঠিক কিনা। আচ্ছা, ব্যাখ্যাটা বলুন। প্রথমত স্যার, হত্যাকাণ্ডটা অর্থের জন্য নয়, আমার ধারণা প্রেমের জন্যে। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মনে হয় মামুদ সাহেবের আম্মা আর জামাল চাচার মধ্যে প্রেম ছিল। মামুদ সাহেবের আম্মা মাসুদ সাহেবের কাছে তালাক চেয়েছিলেন, কিন্তু মাসুদ সাহেব দিতে রাজি হননি। ইসলামিক আইনে স্যার স্বামীর তালাক দেওয়ার অধিকার আছে, কিন্তু স্ত্রী অত সহজে ডিভোর্স পাবে না। মাসুদ সাহেব নিশ্চয়ই সন্দেহ করতে শুরু করেছিলেন যে জামাল সাহেবের সঙ্গে স্ত্রীর প্রেম আছে, ফলে মানসিকভাবে কষ্ট পাচ্ছিলেন। জামাল সাহেব আর আম্মা যখন বুঝলেন যে কোনো মতেই মাসুদ সাহেব আম্মাকে ছাড়তে রাজি হবেন না, তখন এই মার্ডারের প্ল্যানটা করেন। কাম একটা আদিম রিপু স্যার, মানুষ অনেক রকম অদ্ভুত কাজ করে ফেলে এর তাড়নায়। এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা, যদিও ধোপে নাও টিকতে পারে। কিন্তু এর জন্য জামাল চাচার মানসিক অশান্তি বা অর্থকষ্টের ব্যাখ্যাটা তো পেলাম না। ইয়েস স্যার, এইবার বলি কেন সেটা হয়েছে বলে আমার সন্দেহ। এইটা যদি পারফেক্ট ক্রাইম হতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু একজন যিনি মাসুদ সাহেবের টেবিলে বসেছিলেন তিনি জামাল চাচার এই গ্লাস সরানোটা অন্ধকারেও দেখে ফেলেন। হ্যাঁ, এবং যেই মুহূর্তে মাসুদ সাহেব মুখ বিকৃত করছেন সেই মুহূর্তে তিনি অনুমান করতে পারেন এরপরে কি ঘটবে, অর্থাৎ আলো আবার নিভবে। তখন তিনি দ্রুত ছোটেন বাড়ির দিকে। হল ঘরে ঢুকে তিনি দেখতে পান আম্মা ঢুকেছেন সার্কিট ব্রেকার যে ঘরে আছে সেখানে। তিনি দ্রুত ফিরে আসেন পার্টিতে। তখন আবার আলো নিভে গেছে, কিন্তু এই ভদ্রলোক অতি ধুরন্ধর। তিনি পরিষ্কার বুঝতে পারেন দ্বিতীয় আলো নেবার সময় কি ঘটেছে। এরপর ওর ব্ল্যাকমেল করা শুরু হয় জামাল চাচাকে। এর অর্থের প্রয়োজন মেটাতে জামাল চাচা তার সর্বস্ব খোয়ান। এবার আর ফ্যাক্টরি ওয়ার্কারদের সমস্যা নয়, এটা হলো মার্ডার চার্জ। সুতরাং মিস্টার খান, হ্যাঁ মিস্টার খানই এর জন্য কয়েক কোটি টাকা দাবি অবশ্যই করতে পারেন। আমরা সবাই চুপ। ঢাকা পুলিশ এখন জামাল চাচার সমস্ত কাগজপত্র সিল করে দেখছে কোথায় ওর টাকা গেছে, আর খান সাহেবের টাকা কড়ির হিসেব নিকেশ করছে। দুটো মিলে গেলেই আমার মনে হয় এই হত্যাকাণ্ডের একটা সুরাহা হবে। ক্যাং ক্যাং ক্যাং। Wow, detective, you're just brilliant. গল্পের নামকরণ দেখে পাঠকরা নিশ্চয়ই বুঝতে পারছেন একেন বাবুর থিওরিতে কোনো ভুল ছিল না। আর শেষ পাওয়া খবর অনুযায়ী ঢাকার পুলিশ আম্মা, জামাল চাচা আর মিস্টার খান তিনজনকেই গ্রেপ্তার করেছে।